বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 22শে নভেম্বর 2025। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষার সুনির্দিষ্ট প্রতিকার আইনের আজকে চতুর্থ ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব চতুর্থ না তৃতীয়, কোন তো চতুর্থই হোক, যাই হোক দেখেন। আজকে আমরা আলোচনা করব সুনির্দিষ্ট প্রতিকার আইনের 19 ধারা। তো এর আগে দেখেন, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অতিরিক্ত হিসেবে গোল দিবেন, আর পরিবর্তে ক্ষতিপূরণ, কম্পেনসেশন ইন এডিশন টু অর্থ হলো অতিরিক্ত হিসেবে, সাবস্টিটিউশন অফ মানে হচ্ছে পরিবর্তে। এই কথাগুলোর অর্থ আসলে কি একটু বুঝতে হবে। যে আমরা জানি যে যখন কোনো দুইজন ব্যক্তির মধ্যে কোনো চুক্তি হয়, চুক্তির শর্তাবলী যে ভঙ্গ করে, তাহলে সংক্ষুব্ধ পক্ষ যদি ওই যে ভঙ্গ করছে তাহলে দিয়ে সেই কাজ করে, সেই কাজই করাতে চায়, তাহলে চুক্তি বলবতের মামলা করবে নাকি? চুক্তি বলবতের মামলার মাধ্যমে আদালত তাকে বাধ্য করবে ওই কাজ করার জন্য। এখন চুক্তি বলবতের মামলা করে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায়? 12 ধারায়। তো যদি কেউ ইচ্ছা করে, সে চুক্তি বলবতের সাথে সাথে সে 12-র সাথে 19 ধারায় ক্ষতিপূরণও চাইতে পারে। সে বলতে পারে যে দিনেশ আমার কাছে জমি বিক্রি করতে চাইছিল, এখন 5 বছর ঘোরানোর পর আমার কাছে জমি বিক্রি করবে না, তাহলে ওরে দিয়ে তো জমি বিক্রি করতে বাধ্য করবই, আর আমার যে 5 বছর ঘুরাইলো এর জন্য ক্ষতিপূরণও চাইবো। তাহলে সেই ক্ষেত্রে চাইতে হবে 12+19। বুঝেন কিনা? আর যদি আপনি মনে করেন যে না, ওরে ওরে বাধ্য করার দরকার নাই, ও হচ্ছে ওর কাছ থেকে জমি কিনবো না, বাট আমার যে এতদিন ঘুরাইলো, ওর কাছে আমি আনুমানিক এত টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করব, তাহলে মামলা করতে হবে শুধু কত? 19। সো ইন এডিশন টু শব্দের অর্থ হলো 12-র সাথে যদি আপনি 19 যোগ করেন তাহলে ইন এডিশন টু, বুঝছেন, অতিরিক্ত হিসেবে। আর যদি শুধু 19 চান, সেটা হচ্ছে বিকল্প হিসেবে, মানে পরিবর্তে। তাহলে 12-র সাথে 19 চাওয়া যায়, অথবা শুধু কি 19ও চাওয়া যায়। আচ্ছা, এখন একটু যদি পড়ি দেখেন, কতিপয় বিশেষ ক্ষেত্রে ক্ষতিপূরণ প্রদানের ক্ষমতা। সুনির্দিষ্ট প্রতিকার আইন 19-এর 1 ধারায় চুক্তিভঙ্গের জন্য বাদী চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের আদেশ সহ অতিরিক্ত হিসেবে ইন এডিশন টু ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারে, বা চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের পরিবর্তে ইন সাবস্টিটিউশন অফ ক্ষতিপূরণের আবেদন করতে পারে। 19 ধারা অনুযায়ী দুই ধরনের সিদ্ধান্ত দিতে পারে। সো আপনি জাস্ট মনে রাখেন যে অতিরিক্ত হিসেবেও চাওয়া যায়, আবার কি ক্ষতিপূরণ হিসেবেও চাওয়া যায়। এই আগেরটা কি, এই জিনিসই তো পড়াচ্ছি, আগেরটাই তো পড়ায়। আচ্ছা দেখেন, সো এক্ষেত্রে আর এই জায়গায় আর পড়বো না, জাস্ট মনে করবেন 19 ধারায় যে ক্ষতিপূরণ, এটা 12-র সাথে সাথেও চাওয়া যায়, আবার কি শুধু 19 ধারাও চাওয়া যায়। ইভেন আরেকটা কথা মনে রাখবেন যে আপনি শুধু 12 ধারা চাইছেন, মানে শুধু তারে দিয়ে চুক্তি কার্য সম্পাদন চাইছেন, ক্ষতিপূরণ চান নাই, বাট বিচারক মহোদয়ের যদি মনে হয় যে শুধু কার্য সম্পাদন দিলেই হবে না, এই জায়গা বিবাদী আরো অন্যায় করছে, ইচ্ছা করলে আপনারে ক্ষতিপূরণের আদেশও দিতে পারে। তাহলে 12-র সাথে আপনি 19 না চাইলেও আদালত স্বপ্রণোদিত হয়েও আপনারে কি দিতে পারে? ক্ষতিপূরণ দিতে পারে। এখন যেটা আমরা মনে রাখবো সেটা হলো ধারা 29। দেখেন 29, খারিজের পর চুক্তিভঙ্গের মামলা দায়েরের প্রতিবন্ধকতা, বার অফ সুট ফর ব্রেস আফটার ডিসমিসাল। এখানে ব্রাকেটে লেখেন রেস জুডিকাটা, রেস জুডিকাটা, ব্রাকেটে একটু লিখে রাখেন রেস জুডিকাটা। পাইছেন? ফেরদৌস, রেস জুডিকাটা কারে বলে বলেন তো? ওই যে একটা মামলার বিচার হয়ে গেলে পুনরায় ওই একই মানে একই আদালতে একই পক্ষগণ মামলা করে খারিজ হয়ে যায়। এইভাবে বলবেন যে একই পক্ষগণের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে এখতিয়ার সম্পন্ন আদালতে যদি একবার একটা নিষ্পত্তি হয়ে যায়, সেম মামলা আর এক আদালতে করলে ওই মামলা কি হয়ে যাবে? খারিজ খারিজ হয়ে হয়ে যায়। যাবে। এটা হলো কি রেজিস্ট্রি। রেস জুডিকাটা। দেওয়ানি কার্যবিধির কত ধারায় আছে? 11 ধারায়। দেওয়ানি কার্যবিধির 11 ধারায়। এখন এই রেস জুডিকাটার মতো একটা বিধান আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনে আছে 29 ধারায়। কিভাবে? এই 29 ধারায় বলেছে যে একটা চুক্তি নিয়ে যদি আপনি 12 ধারার মামলা করেন, 19 চান নাই, মানে ক্ষতিপূরণ চান নাই, শুধু চেয়েছেন কি 12 বার। সুনির্দিষ্ট কার্য সম্পাদন, আদালত আপনার কার্য সম্পাদনের মামলা খারিজ করে দিয়েছে, তাহলে পরবর্তীতে আপনি আর 19 ধারা মামলা করতে পারবেন না। বুঝেন কিনা? মানে মূল বিষয়বস্তু তো ওই চুক্তি। তো চুক্তির বিষয়বস্তু নিয়ে যদি আপনি শুধু 12 ধারা মামলা করেন, আর 12 ধারার মামলা যদি কি হয়? খারিজ হয়ে- খারিজ হয়, পরবর্তীতে আর আপনি 19 ধারার মামলা করতে পারবেন না।
এই কথাটা কত ধারায় বলছে? 29 ধারায়। বুঝছেন? এখন যদি বলেন স্যার তাহলে 19 ধারা মামলা যদি এই প্রথম করি, তাহলে কি 12 ধারা মামলা করা যাবে কিনা, সেটা পরের বিষয়। আপাতত মনে রাখবো যে 12 ধারা মামলা যদি খারিজ হয়ে যায়, তাহলে আবার 19 ধারা মামলা করা যাবে না। আর এই কথাটাই বলেছে কত ধারায়? 29 ধারায়। এই যে দেখেন, খারিজের পর চুক্তিভঙ্গের মামলা দায়েরের প্রতিবন্ধকতা, বার অফ সুট ফর বেস আফটার ডিসমিসাল। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 19 ধারা অনুযায়ী চুক্তি সুনির্দিষ্ট প্রতিফলনের মকদ্দমা দায়ের পর চুক্তিভঙ্গের জন্য বাদী ক্ষতিপূরণ দাবি করতে পারে। কিন্তু যদি চুক্তি সুনির্দিষ্ট প্রতিফলনের মকদ্দমা দায়েরের সময় চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ দাবি করা না হয়, মানে আপনি শুধুই 12 ধারা চাইছেন, ক্ষতিপূরণ চান নাই, তাহলে মকদ্দমাটি খারিজ হলে বাদী পরবর্তীতে ক্ষতিপূরণের মকদ্দমা দায়ের করতে পারবে। বুঝছেন? পারবে না, এটাই বাধ্যতামূলক। তাহলে 12 ধারার মামলায় খারিজ হয়ে গেলে 19 ধারার মামলা করা যাবে না। কত ধারায় বলেছে? 29 ধারায়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় দুবারা 10 নীতি বিধানটি প্রতিফলিত হয়েছে, 29 ধারা। তো তামাদি মেয়াদের ক্ষেত্রে দেখেন, তামাদি মেয়াদ যে ক্ষেত্রে চুক্তিভঙ্গের জন্য চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালন ছাড়া ক্ষতিপূরণ চাওয়া হয়, সেক্ষেত্রে চুক্তিভঙ্গের তারিখ হতে 3 বছরের মামলা করতে হবে। অর্থাৎ চুক্তিভঙ্গের জন্য শুধুমাত্র ক্ষতিপূরণের মামলা করতে হবে চুক্তিভঙ্গের তারিখ হতে 3 বছর। মানে আপনি 12 চান নাই, শুধু ক্ষতিপূরণ চাইছেন, তামাদি মেয়াদ 3 বছর। বুঝছেন? যে ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের সাথে ক্ষতিপূরণ চাওয়া হয়, মানে আপনি 12ও চাইছেন, ক্ষতিপূরণও চাইছেন, সেক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ 1 বছর। মনে রাখতে হবে। শুধু কত চেয়েছেন? ক্ষতিপূরণ চাইলে কয় বছর? 3 বছর। আর 12-র সাথে যদি ক্ষতিপূরণ চান তাহলে কয় বছর? 1 বছর। তো এখানে একটু লিখে রাখেন সংক্ষেপে, যে 12 + 19 সমান সমান 1 বছর। ব্র্যাকেটে লেখেন 113 অনুচ্ছেদ। 12 + 19 সমান সমান কত লিখবেন? 1 বছর। ব্র্যাকেটে কত অনুচ্ছেদ? 113। 113 অনুচ্ছেদ। আর নিচে লেখেন 19 ধারা সমান সমান 3 বছর। 19 ধারা সমান সমান কত? 3 বছর। 3 বছর। ব্র্যাকেটে লেখেন 65 অনুচ্ছেদ। কত 65 অনুচ্ছেদ? 65 অনুচ্ছেদ। বারো যোগ 19 যদি করেন 1 বছর, তাহলে ওই 113ই। শুধু 19-এর মামলা যদি করেন তাহলে কয় বছর? 3 বছর। এটা কত অনুচ্ছেদ? 65। আপনি অনুচ্ছেদ গুলো যদি এখন আমরা একটু একটু গুরুত্ব মানে একটু সিরিয়াসলি ট্রাই করে যাই, তাহলে তামাদি আইন যখন আমরা পড়বো তখন এই জিনিসগুলো সহজ হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে ফেরদৌস সাহেব আমার কাছে বসছেন, ফেরদৌস সাহেব বলেন যে 29 ধারায় কি বলছে? এই জায়গায় বলছে যদি শুধু শুধু ক্ষতিপূরণ চাওয়া হয় তাহলে হচ্ছে উনি দ্বারাই তামাদি মেয়াদ হচ্ছে 3 বছর, এটা হচ্ছে তামাদি আইনের 65 শুরু বলছে। 29 ধারায় তাই বলছে। এই আফরোজ আর আপনি বলেন। বলছে যে যদি 19 দ্বারাই মামলা করে, যদি খারিজ হয়ে যায় তাহলে হচ্ছে 12 দ্বারা মামলা করে যদি খারিজ হয়ে যায় পরবর্তীতে আর 19 দ্বারা 29 ধারায় বলেছে যদি কেউ 12 ধারার মামলা করে এবং 12 ধারার মামলা যদি কি হয়ে যায়, খারিজ হয়ে যায় খারিজ হয়ে যায়, পরে আর 19 ধারা মামলা করতে পারবে না। এই কথাটাই বলছে কত ধারায়? 29 ধারায়। বুঝছেন? তবে কথা আছে দেখেন, বায়না অর্থ আর্নেস্ট মানি বা চুক্তির প্রতিদান ফেরতের মামলা। আমি একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে ভালো বুঝবেন। ধরেন ফেরদৌস জমি বিক্রি করবে 5 শতাংশ, শাকিল কিনবে। বাড়ির মূল্যমান ছিল 10 লাখ টাকা। শাকিল 5 লাখ টাকা দিয়ে বায়না চুক্তি হয়েছে, আর বাকি 5 লাখ টাকা দিলে দলিল করে দিবে। বাকি 5 লাখ টাকা শাকিল নিয়ে ঘুরতেছে, ফেরদৌস আজ দেবো কাল দেবো করে করে আর দলিল করে দেয় না। পরে ফেরদৌস একটা পর্যায়ে গিয়ে বলল যে শাকিল সাহেব আপনারে আমি জমি বিক্রি করব না। তাহলে শাকিল 12 ধারা মামলা করে দিছে। 12 ধারা মামলা করলো, আদালত শাকিলরে ডিক্রি দেয় নাই, মানে শাকিল মামলায় হেরে গেছে। তাহলে 12 ধারা মামলা কি হয়েছে? খারিজ হয়েছে। তাহলে এখন কি শাকিল 19 ধারা মামলা করতে পারবে? না, 19 ধারা মামলা করতে পারবে না। কত ধারায় বলেছে? 29। কিন্তু শাকিল যে 5 লাখ টাকা দিছিল সেই টাকা তো ফেরদৌসের কাছে আছে। তাহলে এই 5 লাখ টাকা হলো বায়না অর্থ। কি অর্থ? বায়না অর্থ। বায়না অর্থ ফেরতের মামলা করতে পারবে। এটা 19 ধারা। কত ধারা? 19 ধারা। তাহলে 19 ধারায় ক্ষতিপূরণ, 12 ধারা মামলা আমি হেরে গেলে ক্ষতিপূরণ আমি চাইতে পারবো না, ঠিক আছে, কিন্তু বায়না অর্থ কিন্তু আমি চাইতে পারবো। এটা কত ধারা? 19 ধারা। আর বায়না অর্থের নাম কি? আর্নেস্ট মানি। বুঝছেন? একটু পড়ি দেখেন, যে ক্ষেত্রে বাদী সুনির্দিষ্ট প্রতিকার আইনের 19 ধারায় চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের সাথে ক্ষতিপূরণ দাবি করতে পারতো কিন্তু করেনি,
সেক্ষেত্রে মামলাটি খারিজ হলে বাদী 29 ধারার কারণে নতুন করে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করতে পারবে না, কিন্তু চুক্তির জন্য সমুদয় বা আংশিক পরিশোধিত বায়না অর্থ ফেরতের মামলা দায়ের করতে পারবে। চুক্তির বায়না অর্থ বা চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মামলা খারিজ হওয়ার তারিখ হতে 3 বছরের মধ্যে দায়ের করতে হবে। তাহলে বায়না অর্থ আদায়ের মামলাও কত তারিখ, তিন কত বছর দিন? 3 বছর। এখানে বায়না অর্থ সমান সমান 3 বছর, ব্র্যাকেটে লেখেন 97 অনুচ্ছেদ। বায়না অর্থ 3 বছর, কত অনুচ্ছেদ? 97। তাহলে আমরা বলতে পারি যে 19 ধারায় ক্ষতিপূরণের মামলাও করা যায়, আবার কি বায়না অর্থ আদায়ের মামলাও দায়ের করা যায়। বিগত বছর প্রশ্ন দেখেন, ফেরদৌস ধরে পড়েন এই প্রশ্ন। ক 100 মণ পাইছেন? ক 100 মণ পাইছেন? কয় 100 মণ গম হুম ক্ষয়ের নিকট বিক্রয় করার চুক্তি করে হুম কোনো কারণ ব্যতিরেকে উক্ত গম খকে সরবরাহ করা হয় নাই, হুম ক্ষয়ের প্রতিকার কি? ক্ষতিপূরণ লাভ করতে পারবে। আচ্ছা একটু থামেন, কেউ উত্তর দিবেন না। ফেরদৌস বলেন এই জায়গায় উত্তর ক কেন হলো না? খ হলো, বাট ক কেন হলো না, ব্যাখ্যাটা জানতে চাই। স্যার এই যে এখানে বলছে তো বিক্রয় করার চুক্তি করে, হুম এই চুক্তি করে তো এখানে হচ্ছে বায়না করে, মানে মাল দেবে, দুই পক্ষ চুক্তি করে, চুক্তি করার পরে হচ্ছে গম সরবরাহ করে নাই, মাল দিন, ব্যাখ্যা হয় নাই, হ্যাঁ মাল না দিয়ে এই কারণেই তো চুক্তি, এই কারণে তো মামলাটা হবে, দিলে তো আর মামলা করতো না। তাহলে তার ক্ষতি হয়েছে। তো ক্ষতি হইলে তো বলবতের মামলাও করা যায়, বলবৎ কেন হলো না সেটা আমি জিজ্ঞেস করছি, এটা এটা ব্যাখ্যা দেন, কেউ বলবেন না ওনাদের। এই জায়গায় চুক্তিটি বলবৎ করতে পারবে, এই ক উত্তরটা হলো না কেন? আমরা তো জানি একই বিষয় নেই, যে জায়গায় 12 ধারা মামলা করা যায় সে জায়গায় 19 ধারা মামলাও করা যায়, তো এই জায়গায় 12 ধারার মামলা যদি আমি করি আমার প্রতিকার পাওয়ার সম্ভাবনা নেই কেন, এটা হলো আমার প্রশ্ন। যে উত্তর মুখ ফসকে বলবেন 500 টাকা করে বের করবেন এই জায়গা, যদি পকেটে টাকা থাকে তাহলে মুখ ফসকে বের করবেন। এই মনিরুজ্জামান সাহেব বলেন দি, প্রশ্ন করতে হবে আবার? প্রশ্ন করা লাগলে থাক। এই লালন সাহেব প্রশ্ন শুনছেন? এটার উত্তর কি, মানে এটা ক কেন উত্তর হলো না? স্যার এটা তো গম অস্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে কি বলবৎ করা যায় না? যায়। এটা তো নির্দিষ্ট প্রতিকার দেওয়া সম্ভব না। কেন সম্ভব না? এ অনলাইনে কেউ পারবেন? জি স্যার, পারবো স্যার স্যার। এখানে শুধু গম বিক্রি করার চুক্তি হয়েছিল স্যার। গম তো স্যার দুষ্প্রাপ্য এটা হচ্ছে প্রকৃতির না, স্যার গম এটা হচ্ছে সচরাচর কি পাওয়া যায়, এই স্যার এটা কারণে পরিমাণ নির্ধারণ করা এই যায় জায়গায় ক্ষতির। ক্ষতিপূরণ লাভ করতে পারবে, কার্য সম্পদ লাভ করতে পারবে না। আর যদি এটা বিশেষ গম হতো, যে মিশরীয় গম, এই গম সচরাচর পাওয়া যায় না, যদি এই জায়গায় বলা থাকতো যে দুষ্প্রাপ্য প্রকৃতির গম, তাইলে আবার এটা কি করা যাবে, বলবৎ করা যাবে। এইটুক কথাই জানতে চাচ্ছিলাম, যে এই জায়গায় আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত, আর্থিক ক্ষতিপূরণ কি পর্যাপ্ত। হ্যাঁ ইকবল সাহেব কি প্রশ্ন করতে চান বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার 29 ধারাতে যে আপনার একটা বায়না অর্থ পাওয়া যাবে আপনার 3 বছরের মধ্যে, তো বায়না এবং ক্ষতিপূরণ মানে 19 ধারাতে বায়না এবং ক্ষতিপূরণ দুটোই কি চাওয়া যাবে কিনা? এক মামলায় চাইতে পারবেন না। ওইটার জন্য কি আলাদা করে মামলা করতে হবে, জি আলাদা করে আর্জি করতে হবে? ক্ষতিপূরণের ওটা খারিজ হয়ে গেলে জি, পরে কিন্তু বলবৎ মামলা করে দেবে। কারণ আপনি ওইটা 12 ধারার মামলা খারিজ হইলে আপনি তো 19 ধারা করতে পারতেছেন না, তাহলে 19 ধারা আমি ক্ষতিপূরণ চাইতে না পারলেও কি করতে পারবো, বায়না অর্থ চাইতে হবে। এখন 12 ধারা মামলা খারিজ হওয়ার পরে যদি আপনি ক্ষতিপূরণ আর বায়না দুইটাই চান, তাহলে আপনার তো ক্ষতিপূরণ দিবে না, কোনটা পেতে পারেন, বায়না। স্যার আমি ধরেন 12 ধারা মামলা করলাম না, শুধু 19 ধারা মামলা করলাম, সেক্ষেত্রে কি আমি দুইটো একসাথে চাইতে পারি কিনা? পারেন। ধন্যবাদ স্যার। আচ্ছা, আমরা 2 নম্বর প্রশ্নটা পড়ি।
সুনির্দিষ্ট প্রতিকার আইনের 29 ধারা অনুযায়ী চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মামলা খারিজ হলে বাদী অবশ্যই বারিত হবে কি থেকে? ক্ষতিপূরণের মামলা করা হতে। ইম্পর্টেন্ট প্রশ্ন ক্ষতিপূরণ। দুইবার এসেছে বিবিআই। এখানে একটা প্রশ্ন আছে, 9 নাম্বার প্রশ্ন, সেলফ প্র্যাকটিসের, বেশ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। ক্রেতা ক বিক্রেতা ক্ষয়ের বিরুদ্ধে একটি পেটেন্ট বিক্রয় করা সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করলো। পাইছেন? নাম্বার না মিললেও ওই প্রশ্ন আছে, নতুন বইতেও আছে। পাইছেন কিনা? পান নাই? শাকিল বইটা আছে? হুম, ওই তো ক খ আর এ বি আছে। ক্রেতা ক বিক্রেতা ক্ষয়ের বিরুদ্ধে একটি পেটেন্ট বিক্রয় করার চুক্তি সুনির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য মামলা দায়ের করলো। কি মেলে না ফেরদৌস সাহেব? আচ্ছা, এখন শুনেন, এই পেটেন্ট কাকে বলে জানেন? পেটেন্ট হলো যে এক প্রকার সত্য। কি সত্য? যে কোনো জিনিস যখন কেউ আবিষ্কার করে তখন সেই জিনিসটা তার পেটেন্ট। ধরেন করোনা ভাইরাস আবিষ্কার করছে অক্সফোর্ড অ্যান্ড অ্যাস্ট্রাজেনেকা, তাহলে এই ফর্মুলার পেটেন্ট ওই কোম্পানির। বুঝেন কিনা? তাহলে যদি কেউ ওনাদের ফর্মুলা নকল করে ওনাদের কাছ থেকে অনুমতি না নিয়ে বাংলাদেশের স্কয়ার কোম্পানি যদি ওই ফর্মুলার ওষুধ বানায়, তাহলে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা মামলা করবে পেটেন্ট ভায়োলেশনের জন্য। কার বিরুদ্ধে? এই স্কয়ারের বিরুদ্ধে। তাহলে স্কয়ার যদি বানাতেই চায়, স্কয়ারের অনুমতি নিতে হবে কার কাছ থেকে? ওই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে ওই ফর্মুলা ব্যবহারের কি লাগবে? অনুমতি লাগবে। অর্থাৎ যদি আপনি বই লেখেন, যদি আপনি গান করেন, তাহলে আপনার অধিকার সংরক্ষিত হয় কপিরাইটের মাধ্যমে। আর যখন কোনো কিছু আবিষ্কার করা হয় তখন আপনার অধিকার সংরক্ষিত করা হয় কিসের মাধ্যমে? পেটেন্টের মাধ্যমে। বুঝেন কিনা? ধরেন সর্বপ্রথম যিনি টেলিভিশন আবিষ্কার করে, তাহলে টেলিভিশন আবিষ্কারের পেটেন্ট কার? ওই যে জন বিয়ার্ডের। ঠিক আছে। যে মোবাইল আবিষ্কার করছে, পেটেন্ট কার? তার। আইফোনের যে প্রযুক্তি, এই পেটেন্ট কার? অ্যাপল কোম্পানির। সো যদি কেউ আইফোন নকল করে বানায়, অ্যাপল তার বিরুদ্ধে কি করতে পারবে? মামলা করতে পারবে। এ হচ্ছে কথা। তো এখানে ক্রেতা ক বিক্রেতা ক্ষয়ের বিরুদ্ধে একটি পেটেন্ট বিক্রয় করার চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করলো। ক্রেতা মামলা করছে বিক্রেতা ক্ষয়ের বিরুদ্ধে, যে প্রথমে পেটেন্ট বিক্রি করতে চাইছিল, পরে বললো যে তোমার কাছে আমি বিক্রি করব না। মামলা শুনানির আগেই পেটেন্টের অবসান হলো। যখন মামলাটা শুনানি হবে তার আগেই পেটেন্টের কি হয়েছে? অবসান হয়েছে। মানে ধরেন ওনাদের মধ্যে মিটমাট হয়ে গেছে। এই ক্ষেত্রে আদালত নিম্নলিখিত কোন আদেশটি দিতে পারে? সো এই ক্ষেত্রে আদালত যে আদেশটা দিতে পারে, এখন আপনি যদি বলেন স্যার মিটমাট যদি হয়ে যায়, তাহলে তো সোলে ডিক্রির আদেশ দিবে নাকি? আমরা নর্মালি জানি কি, যখন মিটমাট হয়ে যায় তখন কি আদেশ দেয়? সোলে ডিক্রি। এখন আমার তো সোলে ডিক্রি বললে হবে না, আমার দেখতে হবে যে অপশনের মধ্যে কি কি অপশন আছে, সেই আঙ্গিকে হচ্ছে আমার উত্তর হবে। ধরেন গতকাল আপনাদের একটা একটু অপ্রাসঙ্গিক কথা বলি, গতকাল একটা প্রশ্ন আসছিল যে দেওয়ানি কার্যবিধির সর্বশেষ সংশোধনীতে কোন বিধানটা সংশোধন করা হয়েছে। ওই জায়গায় 2025-এর সংশোধনী বলা হয় নাই, ওই জায়গায় বলছে তার আগেরটা। সো অপশনে কিন্তু 25-এর কোনো অপশনের জায়গা নাই। তাহলে আপনার চিন্তা করতে হবে এর আগের সংশোধনীতে যেটা আছে যৌক্তিক যেটা, সেটা। আচ্ছা, তাহলে এখানে এই ক্ষেত্রে আদালত নিম্নলিখিত কোন আদেশটি দিতে পারবে? আদালত এখানে ক্ষতিপূরণের আদেশ দিতে পারে, অথবা কি আরজি সংশোধনের। বলতে পারে যে তুমি অমুকরে ক্ষতিপূরণ দিবা, অথবা কিসের বলতে পারে? আরজি সংশোধনের। যেহেতু আগে থেকে অবসান হয়ে গেছে, সো এই 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 প্রশ্ন যদি আসে, এই জায়গায় কার্য সম্পাদনের আদেশ দিতে পারবে না। এই জায়গায় উত্তর হলো ক্ষতিপূরণ বা আরজি সংশোধন। আপনারা একটু 20 ধারাটা লেখেন, ধারা 20। ধারা 20 একটু জানতে হবে। 20 ধারার টাইটেলটা একটু লেখেন, যে আগে ইংলিশটা লেখেন, লিকুইডেশন অফ ড্যামেজেস। এল আই LIQUI DATION, DATION, লিকুইডেশন অফ
ওএফ অফ ড্যামেজেস, DAMAGES, DAMAGES, ড্যামেজেস, নট এ বার, BAR, টু স্পেসিফিক পারফরমেন্স। স্পেসিফিক ওই নিচেই লেখা স্পেসিফিক, তাও লেখেন SPE, এই লুৎফা সাহেব লেখা আছে SPECIFIC, স্পেসিফিক পারফরমেন্স, PERFORMANC। তাহলে মূল লাইনটা দাঁড়ালো লিকুইডেশন অফ ড্যামেজেস নট এ বার টু স্পেসিফিক পারফরমেন্স। এবার বাংলাটা একটু লেখেন, লেখেন কোন চুক্তিতে যদি উল্লেখ থাকে যে, কোন চুক্তিতে যদি উল্লেখ থাকে যে চুক্তিভঙ্গ হলে ক্ষতিপূরণ দেওয়া হবে, চুক্তিভঙ্গ হলে ক্ষতিপূরণ দেওয়া হবে, তবুও সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করা যাবে, তবুও সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করা যাবে। আবার বলি, কোন চুক্তিতে যদি উল্লেখ থাকে যে চুক্তিভঙ্গ হলে ক্ষতিপূরণ দেওয়া যাবে, দেওয়া হবে, তবুও সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করা যাবে। লিখেছেন? লেখেন, লেখার পর আমি ব্যাখ্যা দিচ্ছি। এটার ব্যাখ্যা হলো, ধরেন ফেরদৌস সাহেব আর শাকিলের মধ্যে ওই যে জমি বেচা কেনার চুক্তি হয়েছে, 10 লাখ টাকায় ফেরদৌস বিক্রি করতে চাইছে, 5 লাখ টাকা দিয়ে ওনাদের মধ্যে বায়না চুক্তি হয়েছে, এবং ওই চুক্তিতে লেখা আছে যে ভবিষ্যতে যদি কেউ কোনো পক্ষ শর্ত ভঙ্গ করে, ক্রেতা ভঙ্গ করুক বা বিক্রেতা ভঙ্গ করুক, এক পক্ষ আর এক পক্ষের 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেবে। ধরেন ক্রেতা যদি ভঙ্গ করে, তাহলে ক্রেতা ওই 5 লাখ টাকা আর পাবে না। বিক্রেতা যদি ভঙ্গ করে, তাহলে বিক্রেতা ওই 5 লাখ তো দিবে, সাথে আরো কত দিবে? 5 লাখ। 5 লাখ দিবে। এই শর্ত ওখানে আছে। ভবিষ্যতে দেখা গেল ফেরদৌস বলতেছে যে ভাই শাকিল, তোমার কাছে আমি এই জমি বিক্রি করব না, 5 লাখ টাকা আমার বায়না দিছিল, এই বায়না তো দিচ্ছি, দরকার হলে আরো 5 লাখ ক্ষতিপূরণ দিচ্ছি, তুমি তোমার টাকা নিয়ে নাও, আমি তোমার কাছে জমি বিক্রি করব না। এখন শাকিল যদি ওই ক্ষতিপূরণ না নিয়ে যদি 12 ধারার মামলা করে যে আমার ক্ষতিপূরণ লাগবে না, আমি তোমার কাছ থেকে জমি কিনতে চাই, তাহলে আদালত শাকিলকে, এই মামলার ক্ষেত্রে আদালত ফেরদৌসকে বাধ্য করতে পারবে। কিন্তু শাকিল যদি ক্ষতিপূরণ বেছে নিয়ে মামলা করে, তাহলে শাকিল কোনো প্রতিকার পাবে না। বুঝেন কিনা? চুক্তিতে ক্ষতিপূরণের শর্ত আছে, বাট আমি ক্ষতিপূরণ নেই নেই না নিলে আমি 12 ধারা মামলা করে প্রতিকার পেতে পারি। কিন্তু আমি যদি ওই ক্ষতিপূরণ নেওয়ার পরে 12 ধারা মামলা করি, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। বুঝছেন? তাহলে চুক্তিতে যদি ক্ষতিপূরণের শর্ত থাকে, তবুও কার্য সম্পাদনে বাধ্য করা যাবে। কত ধারায়? 20 ধারায়। তবে কি ওই ক্ষতিপূরণ নেওয়া যাবে? না নিয়ে মামলা করতে হবে। বুঝছেন? নিলে মামলা করলে আপনি প্রতিকার পাবেন না, নিলে বলবে যে তুমি তো ক্ষতিপূরণ বেশিই নিছো। আশা করি 21 বুঝতে মানে 20 ধারা বুঝতে পারছেন। 21 ধারা আমরা সবাই পড়ছি। আমরা চলে আসবো 21 ক ধারায়। কি ওনরা দুইজন ঝগড়া করে? আচ্ছা, ধারা 21-এ
কারণ 21 ধারা কিন্তু আমরা আগে পড়ছি। ধারা 21-এ অনিবন্ধিত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না। আচ্ছা, আপনারা যে কেউ, এই তানভীর সাহেব বলেন তো, এই যে যে 12 ধারার মামলা করলাম আমরা, কার চুক্তির শর্ত ভঙ্গ করলে 12 ধারার মামলা করা যায়, এটা কি মৌখিক চুক্তি হতে হবে না লিখিত চুক্তি, কোনটা? মনির সাহেব, মৌখিক হতে পারে, লিখিত, কারণ 12 ধারায় কিন্তু কোথাও বলে নাই যে লিখিত চুক্তি হওয়া লাগবে। 12 ধারায় বলছে মৌখিক হতে পারে, লিখিত হতে পারে। ইভেন 12তে যদি কোনো কিছু উল্লেখ নাও থাকে তাহলে ধরে নিতে হবে মৌখিক হতে পারে, লিখিত হতে পারে। কিন্তু আইনে যদি সুনির্দিষ্ট বিধান থাকে যে অমুক চুক্তিকে লিখিতই হতে হবে, তাহলে অমুক চুক্তি লিখিতই হতে হবে, ওই ক্ষেত্রে মৌখিক হলে কাজ হবে না। তো ঠিক এইভাবে 21 ক ধারাতে একটা কথা বলেছে যে স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি, স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি অবশ্যই, আপনি যদি 12 ধারা মামলা করেন, স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি অবশ্যই লিখিত হতে হবে, না হলে আপনি 12 ধারা মামলা করে কোনো প্রতিকার পাবেন না। এবং এই বিধানটা করা হয়েছে 2004 সালে, আর এটা কার্যকর হয় 1/7/2005। তাহলে এটা শুধুমাত্র প্রযোজ্য স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তির ক্ষেত্রে। স্থাবর সম্পত্তির লিজ চুক্তি, স্থাবর সম্পত্তির বন্ধক চুক্তি, স্থাবর সম্পত্তির দান চুক্তি, এগুলার ক্ষেত্রে কিন্তু 21A প্রযোজ্য না। 21A মানেই স্থাবর সম্পত্তির কি বিক্রয় চুক্তি। এই যে দেখেন, দ্য স্পেসিফিক রিলিফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2004 দ্বারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21A ধারা যুক্ত করে নিয়ম করা হয় যে, আন্ডারলাইন করবেন বা গোল দিবেন, স্থাবর সম্পত্তি বিক্রয়ের, গোল দিবেন, অনিবন্ধিত চুক্তিপত্র, আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না। মানে আপনি এখন থেকে নিয়ম হলো যে স্থাবর সম্পত্তির বেচা কেনার চুক্তি, যে বায়না চুক্তি, এটা অবশ্যই কি হতে হবে, নিবন্ধিত হতে হবে। তারপরে দেখেন বিধানটি 1 জুলাই 2005 থেকে কি হয়, কার্যকর হয়। সুতরাং 2005 সালতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21A ধারা অনুযায়ী এই আইন অথবা অন্য কোনো আইনে বিপরীত কিছু কার্যকর থাকুক না কেন, স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যেতে পারে যদি, দেখেন, আন্ডারলাইন করবেন, চুক্তিটি কি হয়, লিখিত হয়। অবশ্যই কি হতে হবে, লিখিত হতে হবে। এবং দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908-এর অধীনে নিবন্ধিত হয়। তাহলে লিখিতও হতে হবে, অবশ্যই কি নিবন্ধিত হতে হবে, দুইটা জিনিস, লিখিত এবং নিবন্ধিত। এই ক্ষেত্রে গোল দিবেন হস্তান্তর গ্রহীতা। হস্তান্তর গ্রহীতা মানে হলো ধরেন ক্রেতা বিকৃত সম্পত্তির আংশিক বা পুরোপুরি দখল নিয়েছে কিনা তা প্রাসঙ্গিক না। যিনি কিনছে তিনি কি ক্রয়কৃত সম্পত্তির দখলে আছে কি নাই, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না। যেটা বিষয় সেটা হলো যে লিখিত কিনা এবং নিবন্ধিত কিনা। এবং দেখেন, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মকদ্দমা দায়েরকালীন সময়ে গোল দিবেন চুক্তির অবশিষ্ট মূল্য আদালতে দাখিল করা হলে, দ্য ব্যালেন্স অ্যামাউন্ট অফ কনসিডারেশন অফ দ্য কন্ট্রাক্ট আদালতে দাখিল করা হলে। অবশিষ্ট মূল্য হলো যে শাকিল তো 5 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকা বায়না দিছে, আর 5 লাখ টাকা নিয়ে ঘুরতিছে, ফেরদৌস জমি দলিল করে দিচ্ছে না, তাহলে শাকিল যদি 12 ধারা মামলা করে, শাকিলকে আগে দেখাইতে হবে ওনাদের মধ্যে বায়না চুক্তি ছিল লিখিত, বায়না চুক্তি কি নিবন্ধিত, আর এই বাকি 5 লাখ টাকা যেটা নিয়ে উনি ঘুরতেছে অবশিষ্ট চুক্তি বলে, এটা মামলা করার সময় জমা দিতে হবে। এই নিয়মটা শুধুমাত্র প্রযোজ্য স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি। কত সাল হতে, 2004 হতে। কার্যকর হয়েছে কবে, 1/7/2005। বুঝছেন? দেখেন 21 ক ধারা যখন থেকে কার্যকর হয়, দ্য স্পেসিফিক রিলিফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2004 কার্যকর বা বলবৎ করা হয়েছিল 1/7/2005 হতে। সুতরাং 1/7/2005 তারিখের পূর্বে স্থাবর সম্পত্তি বিক্রয় সংক্রান্ত যে সকল চুক্তি সম্পাদিত হয়েছে, সে সকল চুক্তি সংক্রান্ত কোনো মামলা দায়েরের ক্ষেত্রে অবশিষ্ট চুক্তি মূল্য জমা দিয়ে মামলা দায়েরের প্রয়োজন নেই। কিন্তু এটুক মনে রাখলে হবে, কিন্তু 1/7/2000 এর পর হতে স্থাবর সম্পত্তি বিক্রয়ে যে সকল চুক্তি হয়েছে, সে সকল চুক্তি সুনির্দিষ্ট বলবৎ করে মামলা দায়েরের সময় বাদীকে আর্জির সাথে অবশিষ্ট চুক্তি মূল্য জমা দিতে হবে। এখন বিষয়টা তা না, বিষয়টা হলো যে এই যে যে অবশিষ্ট চুক্তি মূল্য টুল্য যা আছে, এইটা প্রযোজ্য হয়েছে 1/7/2005 হতে, ঠিক আছে। আর 1/7/2005-এর আগে যেগুলা, সেইগুলার ক্ষেত্রে এই নিয়মগুলো প্রযোজ্য ছিল না। কিন্তু 1/7/2005-এর আগের চুক্তি নিয়ে তো এই মুহূর্তে আপনি মামলা করতে পারবেন না। কেন পারবেন না জানেন? কারণ কজ অফ অ্যাকশন তো অনেক আগে শেষ হয়ে গেছে। আর যদি কজ অফ অ্যাকশন 1/7/2005-এর পর হয়, অবশ্যই ওটাই মান্য করতে হবে। তো এটা কি অন্য কোনো স্থাবর সম্পত্তির বন্ধক লিজ এই ক্ষেত্রে প্রযোজ্য?
না, এই ক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে জেনে রাখা ভালো। দেখেন, 21 ক ধারাটি সংযোজন করা হয় কত সালে? 2004 সালে, কিন্তু কার্যকর করা হয় 1/7/2005। তারপরে দেখেন, সুনির্দিষ্ট প্রতীক আইন 1877 21 ক ধারাটি শুধুমাত্র স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি বা বায়না চুক্তির ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু স্থাবর সম্পত্তি বন্ধক, লিজ, আন্ডারলাইন করেন, এটা বিবিআই, স্থাবর সম্পত্তির বন্ধক, লিজ, দান ইত্যাদি চুক্তির ক্ষেত্রে প্রযোজ্য না। অর্থাৎ বন্ধক, লিজ বা দান ইত্যাদি চুক্তি লিখিত না হলেও তা 12 ধারা অনুযায়ী সুনির্দিষ্টভাবে বলবৎ যোগ্য, কিন্তু স্থাবর সম্পত্তি বিক্রয় অবশ্যই লিখিত এবং নিবন্ধিত হতে হবে, অন্যথায় তা সুনির্দিষ্টভাবে বলবৎ যোগ্য। এবং লাস্টের পয়েন্টটা দেখেন, 21 ধারায় উল্লেখিত শর্তসমূহ পালন করা বাদীর জন্য বাধ্যতামূলক, এবং এই নিয়ম অমান্য করলে আদালত সেই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে। হ্যাঁ, এটা অবশ্যই মান্য করা কি বাধ্যতামূলক। আপনি যদি এর কোনোটা অমান্য করেন তাহলে আপনি কিন্তু 12 ধারার মামলার কোনো প্রতিকার পাবেন না। তো 21 এ বা 21 ক আপনারা বুঝতেন কিনা? এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন সর্বশেষ সংশোধিত হয় কত সালে? 2004 সালে। এই 21 ক আপনারা, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 21 কটা প্রযোজ্য কোন ধরনের চুক্তির ক্ষেত্রে, স্থাবর সম্পত্তির বায়না চুক্তি, মানে বিক্রয়ের বায়না চুক্তি, মূল দলিল না কিন্তু। যে কোনো সম্পত্তি বেচা কেনার আগে দুইটা চুক্তি হয়, একটা হলো বায়না, এরপরে হলো ওই বায়না চুক্তির কার্য সম্পাদন। সো এই যে যে আপনি মামলাটা করতেছেন কি নিয়ে? বায়না চুক্তি নিয়ে। এটার ইংরেজিতে বলে কন্ট্রাক্ট ফর সেল। কন্ট্রাক্ট ফর সেল মানে বিক্রয়ের নিমিত্তে চুক্তি, সেটার নামই হচ্ছে বায়না চুক্তি। আর এই লাস্টটা বলছেন যে 21 ধারা ষষ্ঠ সহ ওটা কি বাদীর জন্য বাধ্যতামূলক? আপনার কি মনে হয় কার জন্য বাধ্যতামূলক? তাহলে যে আপনি আবার বলছেন যে 12 ধারা মামলা করা যাবে না বাদীর জন্য। বাদীর জন্য বাধ্যতামূলক না। এই যে আপনি আবার বললেন না লাস্টে 21 ধারা বাধ্যতামূলক না হলে বাদীর জন্য 12 ধারা মামলা করা যাবে না। হ্যাঁ, তো কনফিউশন কি? যদি লিখিত আর রেজিস্ট্রেশনকৃত না হয় তাহলে বাদী 21 ধারা মামলা করে, মানে 12 ধারা মামলা করে প্রতিকার পাবে? না, পাবে না। তাহলে মামলা তার হবে জন্য বাধ্যতামূলক না। মামলা হবে 12 ধারায়। মামলা হবে 12 থেকে 30 ধারা পর্যন্ত যা যা পড়বো ওই জায়গায় মামলা হয় 12 ধারায়, অন্য কোনো ধারায় কিন্তু মামলা হয় না। মামলা 13, 14, 15, 16, 17, 18, 19, 20 কোনো ধারায় হবে না। মামলা হবে কত ধারায়? 12 ধারায়। আর বাদ বাকি সব হলো এই 12 ধারার মামলার কি কি বিধিবিধান সেইগুলো আলোচনা করছে। বিগত বছর প্রশ্ন দেখেন, দ্য এভিডেন্স রিলিফ অ্যাক্ট, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 21 ক ধারায় স্থাবর সম্পত্তি বিক্রয় সংক্রান্ত অরেজিস্ট্রিকৃত কোনো চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয় বিধান সংযোজন করা হয় কত সালে? সংযোজন করা হয়েছে 2004, কিন্তু কার্যকর হয়েছে কবে? 2005। তো বাদ বাকি এখানে 4 নাম্বার প্রশ্নটা ফেরদৌস সাহেব জোরে পড়েন, মানে আপনার এই সেলফ প্র্যাকটিসের সর্বশেষটা এটা, আপনার এই যে 5 নাম্বার 1 পড়েন। জুলাই হ্যাঁ, 2004 1 তারিখ। জুলাই জোরে পড়েন। 1 জুলাই 2004 তারিখ একটি রেজিস্ট্রিকৃত চুক্তির অনুকূলে সুনির্দিষ্টভাবে চুক্তি বলবৎ জোরে, আরো জোরে। 1 পহেলা জুলাই 2004 তারিখে একটি রেজিস্ট্রিকৃত চুক্তির অনুকূলে সুনির্দিষ্টভাবে চুক্তি বলবতের জন্য মামলা করার ক্ষেত্রে বাদীকে আর্জির সাথে জমা দেওয়ার প্রয়োজন ছিল। কোন চুক্তির মূল্য দাখিল অপ্রয়োজনীয়। এটা উত্তর দেখে বললেন, এখন কেন অপ্রয়োজনীয় ব্যাখ্যা দেন, বলেন। ওই ব্যাখ্যা পড়তেছেন? লুৎফা সাহেব, কেন অপ্রয়োজনীয় কেন? এটা 2004 সালে পাস হয় কিন্তু কার্যকারী হয় 1/7 2005। আর এই জায়গা তো প্রশ্নের কথা বলছে 1 জুলাই 2004। চলো, জুলাই 2004-এ কোনো মামলা যদি করে তাহলে কিন্তু ওই বিধিবিধান প্রযোজ্য না, এটা প্রযোজ্য 1/7/2005 থেকে। আকিনুর, বুঝছেন? ফেরদৌস, আপনি বুঝতে পারছেন? জি স্যার। না, বুঝেন না এখনো? বুঝছি স্যার, ওটা হচ্ছে 105 আগের মামলা। আচ্ছা, আমরা 22 ধারায় চলেছি। 22 ধারা,
আচ্ছা, আমরা যখন পড়া শুরু করেছিলাম তখন প্রথম ক্লাসে বলেছিলাম যে সুনির্দিষ্ট প্রতিকার মোট কয়টা? আটটা। আটটা প্রতিকার দেয় কয়টি উপায়? পাঁচটি উপায়। তো পাঁচটি উপায়ে যে দেয় এটা বলেছে কত ধারায়? পাঁচ ধারায়। এখন ওই সময় আমরা বলেছিলাম যে আটটা প্রতিকারের মধ্যে বাধ্যতামূলক হলো একটা ক্ষেত্রে, আট আর নয়, স্থাবর সম্পত্তির দখল। আর বাদ বাকি যত যা আছে সবকিছু কি বিবেচনামূলক। মানে আপনি যদি সবকিছু প্রমাণ করেনও তথাপি আপনার আদালত স্বীকৃতি দিতে বাধ্য না। আপনি যদি প্রমাণ করেন ইওর অনার ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত, ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নাই, আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না, সব প্রমাণ করছেন, তারপরেও আদালত আপনার ডিগ্রি দিতেও পারে, নাও পারে। বাট আপনি যদি সবকিছু প্রমাণ করতেন 8 এবং 9 ধারার মামলায়, তাহলে আদালত যদি দেখতো যে মালিক আপনি, কাগজপত্র সব ঠিক আছে, তাহলে আপনার ডিগ্রি দিতে কি ছিল? বাধ্য ছিল। তো এই যে যে কার্য সম্পাদনের ডিক্রি প্রদান যে বিবেচনামূলক ক্ষমতা, এটা বলা হয়েছে কত ধারায়? 22 ধারায়। মানে দিতেও পারে, নাও পারে, এই কথাটা সুনির্দিষ্টভাবে বলা হয়েছে 22 ধারায়। তো দেখেন, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান প্রসঙ্গে বিবেচনামূলক ক্ষমতা, এই ধারাটা ভিভিআই, শুধু এই 22 ধারা থেকে লিখিত প্রশ্ন আছে, এসে থাকে। 22 ধারা প্রিলির জন্য ভিভিআই। দেখেন, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি প্রদানে এখতিয়ার হচ্ছে বিবেচনামূলক, ডিসক্রিশনারি, কেবলমাত্র তা করা আইনসম্মত। এই কারণে আদালত এমন প্রতিকার মঞ্জুর করতে বাধ্য না। আদালতের বিবেচনামূলক ক্ষমতা স্বেচ্ছাধীন হবে না। স্বেচ্ছাধীন হবে না মানে হলো ওনার খেয়াল খুশি মতো হবে না, উনি ইচ্ছা হলেই দিল না দিল, বিষয়টা তা না। বরং নিখুঁত, যুক্তিযোগ্য এবং বিচার বিভাগীয় নীতি দ্বারা নিয়ন্ত্রিত এবং আপিল আদালত কর্তৃক সংশোধন যোগ্য। সো পরীক্ষায় আপনাদের প্রশ্ন আসবে যে যে আপনারা সবাই মোবাইল সাইলেন্ট করেন, এখনই করেন, করেন। আমার মোবাইল জীবনে বাজতে শুনছেন? দেখেন, আহ বলবেন যে আপনার থেকে ফোন করে না, বাজবে কিভাবে? আচ্ছা, আচ্ছা দেখেন, তাহলে এখানে স্বেচ্ছাধীন হবে না, নিখুঁত এবং যুক্তিযুক্ত বা বিচার বিভাগীয় নীতি দ্বারা কি নিয়ন্ত্রিত। মানে হলো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কার্য সম্পাদনের যে ক্ষমতা আদালত যদি ডিক্রি দেয়, এটা কোন আদালত কর্তৃক সংশোধনযোগ্য? আপিল আদালত কর্তৃক সংশোধন। কি দ্বারা নিয়ন্ত্রিত? বিচার বিভাগীয় নীতি দ্বারা নিয়ন্ত্রিত। এখন যে জিনিসটা আমার মনে রাখতে হবে, দেখেন 22 ধারায় গোল দিবেন দুইটি ক্ষেত্রে আদালত চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের ডিক্রি না দিয়ে গোল দিবেন ক্ষতিপূরণ প্রদান করতে পারে। কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। আর মানে দুইটা ক্ষেত্রে বাদী মামলা করছে, বাদী সব ঠিকঠাক প্রমাণ করছে, তারপর আদালত বাদীরে ডিক্রি না দিয়ে বাদীরে বলবে তুমি ক্ষতিপূরণ নাও। দুইটা ক্ষেত্রে হলো ডিক্রি দিবে না, দুইটা ক্ষেত্রে ডিক্রি না দেওয়ার জন্য বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে। আর একটি ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি দিতে যথাযথভাবে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। তো একটু অপ্রাসঙ্গিক কথা বলি, সেটা হলো যে আমরা যে আজকে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় যে ক্ষতিপূরণ পড়লাম কত ধারায়? 19 ধারা না? 19 ধারা। So, আমাদের আরিফ সাহেবের রেফারেন্স একটু টেনে আনি। আরিফ সাহেবের একটা গল্প আছে। আমাদের আরিফ সাহেব এবার লিখিততে পাশ করছে। তো আমরা যখন প্রথম প্রথম এই সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়তেছিলাম, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 3টা ধারায় আপনার ক্ষতিপূরণ আছে। অন্যান্য জায়গা দুই এক জায়গায় থাকতে পারে, বাট মেইনলি 3টা ধারায়, 19, 38 আর 41। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 3টা ধারায় ক্ষতিপূরণ আছে। কত কত? 19, 38 আর কত? 41। তো এই পড়ানোর সময় উনি একদিন বলতেছে, স্যার, হাসতেছে উনি, বললাম যে কি হয়েছে আরিফ সাহেব? বলো যে
আমার জীবনের সাথে এই তিনটা ধারা মিলে গেছে। কিভাবে মিলে গেছে? যে উনি যখন, আরিফ সাহেব যখন বিয়ে করছে, তখন ওনার বয়স হচ্ছে 38, আর ওনার ওয়াইফের বয়স হচ্ছে 19। আর ওনার যখন প্রথম সন্তান হইছে, তখন ওনার বয়স 41। তা এজন্য বলতেছে যে 19, 38 আর 41 ক্ষতিপূরণের ধারা 19, 38 আর 41। এখন এই গল্পের দ্বিতীয় অংশ প্রকাশিত হয়েছে এই যে যেদিন আপনাদের রিভিউ এর রেজাল্ট দিল, সেই দিন, যেদিন উনি রিভিউ, লিখিত পরীক্ষার রিভিউ রেজাল্ট দিছে। তো উনি পাশ করার পর আমার অনলাইন অফলাইনে যারা আছে সবাই ওনার এই গল্প জানে, কারণ সুনির্দিষ্ট প্রতিজ্ঞা আইন পড়াইতে গেলে এই গল্প বলি। এখন খাগড়াছড়ির একজন বলতেছে যে এখন তো আরিফ ভাই 19, 38, 41-এর সাথে নতুন ধারা যোগ হবে, ক্ষতিপূরণের দ্বারা, যেহেতু উনি লিখিত পরীক্ষায় পাশ করছে। আর আর একজন বলতেছে যে উনি তো শুনানি শেষ করলে আদালতে আর শেষ হবে না, কারণ উনারে জীবনে আমি প্রশ্ন করে এই জায়গা পাই নাই যে উনি উত্তর বলে যে পারে না, উনি হ্যাঁ হ্যাঁ করতে করতেই 2 মিনিট হয়ে গেছে। তো যাই হোক, এখন দ্বিতীয় অংশ যেটা, সেটা হচ্ছে যে পরের দিন উনি আসছে। আসার পরে উনি বলতেছে যে স্যার, আমার ওয়াইফ তো গ্রুপের ওই 19, 38 আর 41-এর লেখা দেখছে, দেখে আমারে বলতেছে যে আমার বয়স তো এখন 30, এখন কি হবে না, মানে এখন ক্ষতিপূরণের কোন ধারা যোগ করবে, এখন তো সুনির্দিষ্ট প্রতিকারণে তো আর ক্ষতিপূরণের ধারা নাই। এখন উনি বলতেছে যার বয়স আগে 19 ছিল, এখন ওনার বয়স, ওয়াইফের বয়স হয়ে গেছে কত, 30, এখন বলতেছে যে তাহলে এখন কোন ধারা যোগ হবে। তো যাই হোক, ফান করে বলা। তো তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের মোট ক্ষতিপূরণের ধারা কত কত বলে? 19, 38 আর 41। এখন 22 ধারায় বলতেছে যে দুইটা ক্ষেত্রে কার্য সম্পাদনের ডিক্রি না দিয়ে কি দিবে, ক্ষতিপূরণ দিবে। এই যে যে দুইটা ক্ষেত্রে কার্য সম্পাদনের ডিক্রি না দিয়ে যে ক্ষতিপূরণ দিচ্ছে, এই ক্ষতিপূরণটারে বলে হচ্ছে সোলাটিয়াম। কি বলেন? সোলাটিয়াম বা সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ। এই যে দেখেন, ডিক্রি না দিতে বিবেচনামূলক ক্ষমতা, ডিসক্রিশন নট টু গ্রান্ট স্পেসিফিক পারফরমেন্স, নিম্নলিখিত দুইটা ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণে ডিক্রি না দিয়ে গোল দেবেন ক্ষতিপূরণ বা সোলাটিয়াম প্রদান করতে পারে। প্রথম যে ক্ষেত্রটা, সেটা দেখেন, বিবাদীর প্রতি বাদীর অন্যায় সুবিধা আছে। কার অন্যায় সুবিধা? বাদীর। বাদী একটা অন্যায় সুবিধা লাভ করতেছে কার উপর? বিবাদ। সচরাচর অন্যায় সুবিধা লাভ করে হচ্ছে বিবাদী, কিন্তু এই মামলায় অন্যায় সুবিধা লাভ করতেছে বাদী কার উপরে? বিবাদীর উপরে। প্লেইন্টিফ হ্যাজ, এটা গোল দেবেন আনফেয়ার অ্যাডভান্টেজ, আনফেয়ার অ্যাডভান্টেজ ওভার ডিফেন্ডেন্ট। এটার অর্থ কি? আনফেয়ার অ্যাডভান্টেজ ওভার ডিফেন্ডেন্ট, এটার অর্থ হলো, যেখানে একটু পড়ি তারপর ব্যাখ্যা দিয়ে বোঝাবো, যেখানে এমন পরিস্থিতিতে চুক্তি সম্পন্ন করা হয়েছে, আন্ডারলাইন করবেন, বাদীকে বিবাদীর উপর একটি গোল দিবেন অন্যায় সুবিধা প্রদান করেছে, যদিও সেখানে, আন্ডারলাইন করবেন, বাদীর পক্ষ হতে কোনো জালিয়াতি বা ভুল বিবরণ নাও থাকতে পারে। আন্ডারলাইন করেন, জালিয়াতি বা ভুল বিবরণ নাও থাকতে পারে। এই কথাটার ব্যাখ্যা খুবই ব্যাপক, একটু বুঝতে হবে। এই জায়গায় বলছে যে অন্যায় সুবিধা লাভ করছে কে, কার উপরে? বাদী লাভ করছে কার উপরে? বিবাদীর উপরে, যদিও বাদীর এই জায়গায় কোনো জালিয়াতি নাই বা মিথ্যা বর্ণনা নাই। বুঝেন কিনা? ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দেই, সেটা হলো, ফেরদৌস সাহেব মধুমতি নদীর পাশে ওনার 5 কাঠা জমি আছে। এই 5 কাঠা জমি উনি শাকিলের কাছে বিক্রি করতে চাইছে, এবং শাকিল কিনতে চাইছে, ওনাদের মধ্যে বায়না চুক্তি হইছে। এখন ফেরদৌস এই জমি বিক্রয়ের সময় ফেরদৌস বলে নাই যে শাকিল ভাই, এই জমি কখনোই নদীর পানিতে বন্যায় তলিয়ে যায় না, আবার এটাও বলে নাই যে প্রতি বছর তলিয়ে যায়। মানে জমি বিক্রি করার সময় সে ইতিবাচকও কিছু বলে নাই, নেতিবাচকও কিছু বলে নাই, সে কি ছিল? চুপ ছিল। এখন বায়না চুক্তিতে হইছে, হওয়ার পরে শাকিল জানতে পারলো যে এই জমি প্রতি বছর বন্যার পানিতে তলিয়ে যায়। এখন আহ, ফেরদৌস কিন্তু বলে নাই যে তলিয়ে যায় না, ফেরদৌস তলিয়ে যায় সেটাও বলে নাই, আবার তলিয়ে যায় না সেটাও কি বলে নাই। এখন শাকিল যখন জানতে পারলো যে প্রতি বছর এই পানি বন্যা পানিতে তলিয়ে যায়, শাকিল বললো যে ফেরদৌস সাহেব, আমি আপনার জমি কিনবো না। এখন 12 ধারা মামলা করবে কে? কে? 12 ধারার মামলা তো শাকিল জমি কিনতে চাচ্ছে না, তাহলে সংক্ষুব্ধ কে? বিক্রেতা। বিক্রেতা মামলা করছে কিসের জন্য? শাকিল লিদে জমি কেনানোর জন্য, যে কেন কিনবা না। এবং ফেরদৌস আদালতে দেখাচ্ছে, ইওর অনার,
দেখেন এটা একটা ওসিমা জিম্মার অন্তর্ভুক্ত, কারণ আমাদের দুইজনের মধ্যে একটা চুক্তি ছিল। এটা একটা, আর এই জমি যদি সে ক্ষতি না কেনে তা আমার যে ক্ষতি হবে, ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, বা অর্থ দ্বারাই ক্ষতি নির্ণয় করা সম্ভব না, তার এই জমি কিনতে বলেন। এখন শাকিল সাহেব আদালতে এসে বলতেছে জি ইওর অনার, এই জায়গায় বাদী আমার উপর একটা অন্যায় সুবিধা লাভ করছে, আনফেয়ার অ্যাডভান্টেজ। আদালত বলল কেমনে? জি ইওর অনার, সে বলে নাই যে কোনোদিন তলায় যাবে না, কিন্তু এটাও তো বলে নাই যে প্রতি বছর এই পানি, এই জমি বন্যার পানিতে তলিয়ে যায়। সো যদিও এই জায়গায় কোনো প্রতারণা বা ভুল বর্ণনা নাই, বাট সে তো আমার এটা কি বলতে পারতো, এই জন্য সে পরোক্ষভাবে আমার উপর একটা কি লাভ করতেছে, অন্যায় সুবিধা লাভ করতেছে। তখন আদালত বলবে যে শাকিল রে, যে ঠিক আছে, তাহলে আপনার এই জমি কেনা লাগবে না, বাট আপনি ফেরদৌস সাহেবের একটা ক্ষতিপূরণ দিয়ে দেন। এর এই যে যে ক্ষতিপূরণটা দিল, এই ক্ষতিপূরণটারে বলে কি, সোলাটিয়া। এবং এখানে একটা বিষয় দেখেন, এই জায়গা কিন্তু ফেরদৌস সব প্রমাণ করছে, ডিক্রি পাওয়ার হকদারকে ফেরদৌস, কিন্তু ফেরদৌসের মানে বাদীর একটা অন্যায় সুবিধা আছে কার উপরে, বিবাদীর উপর। এই জন্য আদালত বাদীরে ডিক্রি না দিয়া বাদীরে দিবে সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ। বুঝতে পারছেন? তাহলে যে ক্ষেত্রে বাদী অন্যায় সুবিধা লাভ করছে কার উপরে, বিবাদীর উপর, সেই ক্ষেত্রে আদালত ডিক্রি দিবে না। দুই নাম্বারটা চলে আসি আমরা, বিবাদীর প্রতি কঠোরতা বা হার্ডশিপ। যেখানে চুক্তির কাজ সম্পাদন বিবাদীকে কোনো কঠোরতায় বা কষ্ট জড়িয়ে ফেলবে, যা বিবাদী বুঝতে পারে না, অপরদিকে উহা না করলে বাদীকে এমন ধরনের কোন যেন কোনো কঠোরতায় জড়াবে না। কঠোরতা মানে হলো যে বিবাদী যদি না কিনতে পারে, সরি, বাদী যদি জমি কিনতে না পারে, তাহলে বাদীর তেমন কোনো সমস্যা হবে না, কিন্তু বিবাদীর যদি ওই জমি বিক্রি করা লাগে, তাহলে তার যে মানে ক্ষতি হবে, এই ক্ষতি কোন নির্ণয় কোনো মানদণ্ড নাই। বুঝেন কিনা? মানে বাদীর জন্য এই চুক্তি যদি সম্পাদিত না হয়, বাদীর তেমন কোনো কষ্ট হবে না, কিন্তু চুক্তি যদি সম্পাদিত হয় তাহলে বিবাদীর কষ্ট হবে অনেক বেশি। তো সেই ক্ষেত্রেও আদালত বিবাদীকে বলবে যে ঠিক আছে, তোমার চুক্তি সম্পাদন করা লাগবে না, বাট তুমি একটা কি দিয়ে দাও, সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ দিয়ে দাও। সো এর একটা উদাহরণ আমরা পড়বো, খুবই ইম্পর্টেন্ট, এই লুৎফুর রহমান ভার্সেস গোলাম আহমেদ শাহ, একটা মামলার রেফারেন্স আছে। এটা পড়লে হার্ডশিপের উদাহরণ আপনারা বুঝতে পারবেন। দেখেন, লুৎফুর রহমান ভার্সেস কে, গোলাম আহমেদ শাহ, 39 DLR AD 1987 243। এটা লিখিত পরীক্ষার সময় লাগবে, বিবিআই। হার্ডশিপের উদাহরণ। তো হার্ডশিপের উদাহরণ যদি আমরা দেখি, দেখেন একটু মনোযোগ দিয়ে পড়বো, একবার পড়লেই আপনার এই ফ্যাক্টটা মনে থাকবে, ঘটনাটা। এ তার আবাসিক বাড়ি বিক্রয় করার জন্য বি এর সাথে বায়না চুক্তিবদ্ধ হয়, মানে এ বিক্রি করতে চাইছে তার বাড়ি কার কাছে, বি এর কাছে। বি চুক্তি অনুসারে 6,000 টাকা অগ্রিম বা বায়না দিয়েছিল এবং পরবর্তীতে 2,500 টাকা প্রদান করে। তাহলে যিনি কিনবে তিনি প্রথমে দিছে কত টাকা, 6,000, পরে দিছে কত, 2,500। সিদ্ধান্ত নেওয়া হয় যে ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার পর বিক্রয় দলিল সম্পাদন করা হবে। সিদ্ধান্ত হয়েছে। এই অনলাইনে যারা আছেন কথা শুনতেছেন? হ্যালো, অনলাইনে যারা আছেন কথা শুনতেছেন ভাই? ইলেকট্রিসিটি আজকে সারাদিন আসবে না, ইলেকট্রিসিটি আসবে মানে 4টার দিকে আসবে আর কি। তো আচ্ছা, অনলাইনে যারা আছেন আপনারা কথা শুনতেছেন কিনা আমার একটু জানান, এখন শুনতেছেন কিনা এইবার? ওকে, ধন্যবাদ। তো দেখেন, যে কথা বলতেছিলাম, আমরা একটু পড়ি যে ওনারা তো 2,500 টাকা, 6,000 আর 2,500, 8,500 টাকা দিলে এবং বললো যে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট পাওয়ার পরে দলিল সম্পাদন করা হবে, কিন্তু এ বিক্রয় দলিল সম্পাদন করতে অস্বীকার করে। যখন ইনকাম ট্যাক্স সার্টিফিকেট পাওয়া হয়ে গেছে,
এ বিক্রয় দলিল সম্পাদন করতে অস্বীকার করে। সুতরাং বি চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণে মামলা দায়ের করে। তাহলে যিনি কিনতে যাচ্ছে তিনি গিয়ে কি মামলা করছে? 12 ধারার মামলা করছে। 12 ধারা মামলা করলে তার বলেন তো ডিক্রি পাওয়ার সম্ভাবনা আছে কি নাই? অবশ্যই আছে। কারণ এটা একটা স্থাবর সম্পত্তি, বিক্রি যদি না করে তার কি হবে? অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। তারপরে ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই। তাহলে দেখেন, মকদ্দমায় বিচারিক আদালত বাদী বি এর পক্ষে ডিগ্রি প্রদান করে। জায়গা বি হলো ক্রেতা, বি কি ক্রেতা, যা হাইকোর্ট বিভাগে বহাল থাকে। মানে বাদী তো ক্রেতা, বিচারিক আদালতে মামলা করলে আদালত বিক্রেতাকে বলছে জমি বিক্রি করো, মানে ক্রেতার পক্ষে ডিক্রি হয়েছে। বিক্রেতা গিয়ে হাইকোর্টে আপিল করছে, হাইকোর্টেও বিক্রেতা হারছে। হাইকোর্টও বলছে যে তুমি সময় থাকতে থাকতে দলিল করে দাও। তাহলে 2-0 পিছায় কিন্তু, মানে উনি, যিনি বিক্রেতা তিনি বিচারিক আদালতে হারছে, আবার আপিল আদালতেও হারছে। অতঃপর বিবাদী এ আপিল বিভাগে আপিল করে, সে থমকে যায় নাই, মানে থেমে যায় নাই, সে আপিল বিভাগে আপিল করছে। বিবাদী পক্ষ আত্মপক্ষ সমর্থনে বলে যে এই বাড়ি থেকে চলে যেতে হলে আমাদের পথ ছাড়া আর কোনো উপায় নাই। যিনি বিক্রি করবে তিনি বলতেছে যে ওনার এই বাড়ি আমি সব কিছু মানতেছি, যে চুক্তি টুক্তি সব ঠিকঠাক হয়েছিল, আমি নিম্ন আদালতে 2বার হেরেও আসছি, বাট আপনি যদি দেখেন যে আমার এই বাড়ি ছাড়া আর কোনো সহায় সম্পত্তি নাই, এবং আমার যদি এই বাড়ি বিক্রি করা লাগে তাহলে আমার উপার্জনের আর কোনো অবলম্বন থাকবে না, এবং আমার কোথায় বসা লাগবে? পথে বসা লাগবে। আপিল বিভাগ বিবাদীর এই যুক্তি বিশেষভাবে বিবেচনা করে এবং মত প্রকাশ করে যে যদি এই মামলায় চুক্তি বলবতের ডিক্রি দেওয়া হয়, বিবাদী বিধবা উক্ত বাড়ির আয় হতে বঞ্চিত হবে এবং তার বাকি জীবনের জন্য আশ্রয় গ্রহণের কোনো কি থাকবে না, সুযোগ, জায়গা থাকবে না। তাহলে এখন আপনাদের অনেকের আবার প্রশ্ন করেন, স্যার মামলার নাম লুৎফুর রহমান গোলাম আহমেদ শাহ, আবার বিধবা আসলো কোন জায়গা থেকে? বিধবা আসলে এই জায়গা থেকে, ধরেন যিনি বিক্রেতা তিনি প্রথমে ছিল পুরুষ, তারপরে উনি মারা গেছে, ওনার জায়গায় বৈধ প্রতিনিধি বিধবা ওয়াইফ পক্ষভুক্ত হয়েছে। বুঝছেন? আচ্ছা। অন্যদিকে বাদী একজন ব্যবসায়ী ছিল এবং সে বিবাদীর মতো বিধবা ছিল না। সুতরাং যদি চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের আদেশ দেওয়া হয় এবং বিক্রয় কার্যকর করে জমিটা বাদীকে অর্পণ করা হয়, তাহলে এটা বিবাদীর জন্য কষ্টের হবে। কিন্তু যদি চুক্তি বলবৎ না করা হয় সেই ক্ষেত্রে বাদীর প্রতি তেমন কোনো কষ্ট সৃষ্টি করবে না। অর্থাৎ বাদী যদি কিনতে না পারে তার কোনো সমস্যা নাই, কিন্তু বিবাদীর যদি বিক্রি করা লাগে তাহলে তার কি হবে? সমস্যা হবে। যদিও চুক্তিটি একটি বৈধ চুক্তি, কিন্তু আপিল বিভাগ চুক্তি বলবৎ না করতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে। আপিল বিভাগ সিদ্ধান্ত প্রদান করে যে যদি বিবাদী 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ সম্পূর্ণ বায়না অর্থ 8,500 টাকা বাদীকে পরিশোধ করে, তাহলে এই বায়না চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য হবে না। তার মানে আগে সে নিছিল কত? 2,500, আর ক্ষতিপূরণ দেবে কত? 1 লাখ। 1 লাখ টাকা হলো সোলেটিয়াম, এই টাকা যদি দেয় তাহলে তারে বিক্রি করা লাগবে না। বুঝছেন? তাহলে 22 ধারায় কয়টা ক্ষেত্রে আদালত ডিক্রি না দেওয়ার জন্য বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে? দুইটা। একটা হলো আনফেয়ার অ্যাডভান্টেজ, অন্যায় সুবিধা, আর একটা কি হার্ডশিপ বা কি কঠোরতা। লিখিত পরীক্ষার প্রশ্ন আসছে যে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা, প্রাসঙ্গিক বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। তখন আপনার এই দুইটাই ব্যাখ্যা করতে হবে, এই যে এই গোলাম আহমেদ স্যার কেস সহ ব্যাখ্যা করতে হবে। এখন আমরা পরের অংশটুকু পড়বো, সেটা হলো ডিগ্রি দিতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে, মানে কখন ডিগ্রি দিতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে। উল্টা ভাবে বলা যায়, যদি আনফেয়ার অ্যাডভান্টেজও না থাকে, যদি কি হার্ডশিপও না থাকে, তাহলে ডিগ্রি দিবে। ওই যে যদি ফেরদৌস বলতো যে শাকিল ভাই আমার জমি কিন্তু প্রতি বছর বন্যার পানিতে তলিয়ে যায়, আপনি কিনবেন? কিনলে কিনেন, না কিনলে নাই। শাকিল সব জানি শুনে কিনতে চাইছে, তখন কিন্তু আবার মানে শাকিলকে কিনতে বাধ্য করতে পারতো। বুঝছেন? তাহলে ওই জায়গায় আনফেয়ার অ্যাডভান্টেজ ছিল না। বুঝতে পারছেন? আবার এই বিধবা মহিলার উদাহরণের ক্ষেত্রে উনি যদি বিধবা মহিলা বাট ওনার অনেক সহায় সম্পত্তি থাকতো, তাহলে এই জায়গায় হার্ডশিপ থাকতো না, তাইলে আবার এই ডিক্রি দিতে কি পারতো। বুঝতে পারছেন? তাইলে আমরা বলা যায় যে জায়গায় আনফেয়ার অ্যাডভান্টেজও নাই, যে জায়গায় কি হার্ডশিপও নাই, সেক্ষেত্রে আদালত ডিক্রি দিতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। তো এখানে দেখেন, যেখানে বাদী সুনির্দিষ্ট কার্য সম্পাদনযোগ্য চুক্তির উল্লেখযোগ্য কাজ সম্পাদন করেছে অথবা চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যাজ ডান সাবস্টেন্সিয়াল অ্যাক্টস অর সাফার্ড লসেস। তাহলে এই হচ্ছে আমার 22 ধারা। 22 ধারার উদাহরণ আপনি নিজের মতো করে দিয়ে দিবেন লিখিত পরীক্ষার সময়, যে
ফেরদৌস জমি বিক্রি করতে চাইছে, বিক্রি করার সময় সে বলছে যে এই পানি, এই জমি প্রতি বছর বন্যার পানিতে তলিয়ে যায়, শাকিল কিনতে চাইছে। পরবর্তীতে শাকিল যদি কিনতে অস্বীকার করে, আদালত শাকিলকে বাধ্য করতে পারবে, কারণ এই জায়গা বাদীর তরফ থেকে কোনো আনফেয়ার অ্যাডভান্টেজ ছিল না। ঠিক আছে। তো বিগত বছর প্রশ্ন যদি দেখি আমরা, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর 22 ধারার বিধান মতে কয়টি বিশেষ ক্ষেত্রে বিবেচনায় আদালত সোলাটিয়াম এর আদেশ দিতে পারে? কয়টা? দুইটি। এখন সাধারণ ক্ষতিপূরণ আর সোলাটিয়ামের মধ্যে পার্থক্য কি? সাধারণ ক্ষতিপূরণ হলো যে যে জায়গায় ওই যে 21-এর 8টা গ্রাউন্ড পড়ে, ব্যক্তিগত যোগ্যতা নির্ভর, তারপরে ওই যে অসংখ্য সূক্ষ্ম বিবরণ, 3 বছরের বেশি সময়, এই সকল ক্ষেত্রে কার্য সম্পাদনের আদেশ না দিয়ে দিবে কি? ক্ষতিপূরণ। কিন্তু সোলাটিয়াম মানে হলো বাদী ডিগ্রি পাওয়ার যোগ্য, ডিগ্রি পাওয়ার কি যোগ্য, কিন্তু ওই যে দুইটা কারণে, আনফেয়ার অ্যাডভান্টেজ এন্ড হার্ডশিপের কারণে আদালত তার ডিগ্রি দিচ্ছে না, তখন দিচ্ছে হলো কি? সোলাটিয়াম। বুঝতে পেরেছেন? সো এই হলো আমার 22-এর মূল কথা। 22 ইনশাল্লাহ এই জায়গায় সেলফ প্র্যাকটিসের যে প্রশ্নগুলো আছে কষ্ট করে পড়ে ফেলবেন। যদি এখানে একটা প্রশ্ন পড়ি, 5 নম্বর প্রশ্নটা সেলফ প্র্যাকটিসের, আদালতের বিবেচনামূলক ক্ষমতা নিয়ন্ত্রিত হয় আদালত যেমন মনে করে তেমন নীতি দ্বারা, বিচার বিভাগীয় নীতি দ্বারা, দেওয়ানি কার্যবিধি নীতি দ্বারা, উপরে সবগুলো কি বলেন? বিচার বিভাগীয় নীতি দ্বারা। আর বাদ বাকি যা আছে ইনশাল্লাহ পারবেন। সব শেষের প্রশ্নটা যদি পড়ি, 9 নাম্বার, মানে সব শেষের যেটা এখানে, যে ক একটি নির্দিষ্ট জমি বিক্রয় করতে এবং খ ক্রয় করতে কি হলো? চুক্তিবদ্ধ হলো, কিন্তু বন্যা পানি হতে উক্ত জমি রক্ষা করার জন্য উহার মালিক কর্তৃক ব্যয়বহুল বাঁধের রক্ষণাবেক্ষণ করা আবশ্যক। খ এই পরিস্থিতির কথা জানতো না এবং ক বিষয়টি কি রেখেছিল? গোপন। সে কিন্তু মিথ্যা বলে নাই, কিন্তু বিষয়টা কি রাখছে? গোপন রাখছে। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন ক এর ক্ষেত্রে অবশ্যই কি হবে? প্রত্যাখ্যাত। সো আমাদের একটু বিরতি, 10-15 মিনিটের বিরতি, তারপরে ইনশাল্লাহ আবার আমরা শুরু করব। 1টা পর্যন্ত আল্লাহর রহমতে চলবে। সো বিরতি যদি কেউ মানে একটু ব্রেক নিয়ে আসেন, এই আর কি। 15 মিনিট পরে শুরু হবে ইনশাল্লাহ। তো তাহলে আমরা 22 ধারা পর্যন্ত পড়ে ফেলেছি। যদি আপনাদের 22 ধারা থেকে কোনো প্রশ্ন থাকে, দয়া করে প্রশ্ন থাকলে টেক্সটে কমেন্ট করেন যে প্রশ্ন আছে। তো আমরা চলে আসি যাদের জন্য চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য এবং বলবৎযোগ্য না, ধারা 23 থেকে 26, ফর হুম কন্ট্রাক্টস মে বি স্পেসিফিক্যালি এনফোর্সড অ্যান্ড নট এনফোর্সড। তো এখানে এই 23-24 এত বিস্তারিত পড়ার প্রয়োজন নাই। আমরা এখানে যতটুকু পড়াবো ততটুকু পড়লেই হবে। যে যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে, দেখেন, যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে, আন্ডারলাইন করেন, কারা সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে তা সুনির্দিষ্ট প্রতিজ্ঞা আইনে 23 ধারায় উল্লেখ করা হয়েছে। 23 ধারায় গোল দেবেন 8 শ্রেণীর ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে। কয় শ্রেণীর? 8 শ্রেণীর। এই 8 শ্রেণী অ্যাকচুয়ালি কারা এটা আমার জানার কোনো দরকার নাই। আপনি জাস্ট মনে রাখবেন যে 8 শ্রেণীর ব্যক্তি যদি 12 ধারার মামলা করে, তাহলে আদালত তাদের পক্ষে কার্য সম্পাদনের ডিক্রি দিতে পারে। তাহলে এই 8 শ্রেণী কি বাদী হবে না বিবাদী হবে? বাদী। পক্ষে মানে কি? বাদী। তো এই 8 শ্রেণীর মধ্যে আমি আবারও বলি, এগুলো পড়তে যাবেন না। অনেকে আপনারা আছেন পাকনা, যারা এগুলো পড়তে যান, পড়তে যাবেন না। 8 শ্রেণীর মধ্যে কারা কারা আছে আমি একটু বলি। ধরেন চুক্তির পক্ষ, চুক্তির পক্ষের বৈধ প্রতিনিধি, ধরেন যে পক্ষ ছিল সে মারা গেছে, তাহলে তার যে প্রতিনিধি আছে তারা, এরকম 8 শ্রেণী আছে। বুঝছেন? তাহলে 8 শ্রেণীর ব্যক্তির পক্ষে আদালত কার্য সম্পাদনের ডিক্রি দিতে পারে। সো বিগত বছরের সর্বসাকুল্যে এখান থেকে একবারই প্রশ্ন এসেছিল, সেটা হলো 2015 সালে 10ম বিজিএস পরীক্ষায়, যে দ্য স্পেসিফিক পারফরমেন্স অফ এ কন্ট্রাক্ট মে বি অবটেইনড বাই এনি পার্টি দেয়ার। দ্য স্পেসিফিক পারফরমেন্স মানে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন অফ এ কন্ট্রাক্ট, একটি চুক্তির, মে বি অবটেইনড বাই এনি পার্টি দেয়ার, মানে চুক্তির কোনো পক্ষের অনুকূলে কার্য সম্পাদনের ডিক্রি দেওয়া যেতে পারে বা তারা পেতে পারে। পক্ষের কথা আসলেই কত ধারা? 23 ধারা। সো অপশনে 25 আছে, অপশনে 23 আছে, অপশনে 27 আছে, অপশনে 12 আছে। সো এখানে উত্তর হবে কত? 23। বুঝছেন? এই জায়গায় আমরা 12 ধারা কি আছে আমরা জানি। 12 ধারা হলো যে কার্য সম্পাদনের, মানে একটা সুনির্দিষ্ট চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন কোন কোন ক্ষেত্রে, 4টা ক্ষেত্রে। আর 25 ধারাও জানি। 25, 18, 25 একসাথে পড়ছিলাম, মনে আছে কিনা আপনাদের? ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতাকে ক্রেতা বাধ্য করতে পারে, এটা হলো 18।
আর ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতা ক্রেতাকে কিনতে বাধ্য করতে পারবে না। এটা ছিল কত? 25। বুঝছেন? সো আপনি 23-এ এতটুকু মনে রাখলেই হবে যে কয় শ্রেণীর ব্যক্তির পক্ষে কার্য সম্পাদনের ডিগ্রি দিতে পারে। কয় শ্রেণী? 8 শ্রেণী। ধন্যবাদ। 24 পড়বো, দেখেন 24, ধারা 24, প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা, পার্সোনাল বার্স টু দ্য রিলিফ। আন্ডারলাইন পয়েন্ট, পার্সোনাল বার্স টু দ্য রিলিফ। প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা কথাটার অর্থ কি? প্রতিকারের পথে মানে আমি প্রতিকার পেতে যাচ্ছি, ব্যক্তিগত প্রতিবন্ধকতা কিন্তু প্রতিবন্ধকতার জন্য পাচ্ছি না। তার মানে কার কার পক্ষে দিবে না। 23-এ বলছে কার কার পক্ষে দিবে, আর 24-এ কি কার কার পক্ষে দিবে না। বুঝেন কিনা? কয় শ্রেণী? এই জায়গায় হলো 4 শ্রেণী। একটু লিখে রাখতে পারেন 4 শ্রেণী, বা বোঝার সাথে লিখে রাখবেন যে কার কার পক্ষে দিবে না, কার কার পক্ষে দিবে না। সো যদি বলে কার কার পক্ষে দিবে তাহলে 23, আর কার কার পক্ষে দিবে না বললে কত? 24। সো প্রথমে এই 24-এর প্রথমটা, এটা আমরা একটু পড়বো। দেখেন ক নাম্বার, যে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন এমন ব্যক্তির পক্ষে করা যায় না যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। যদি এমন কোনো ব্যক্তি থাকে যে নিজেই চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে না, এরকম কোনো ব্যক্তির পক্ষে 12 ধারার ডিক্রি আদালত দিবে না। মূল মামলা কিন্তু 12 ধারার, কিন্তু 12 ধারার ডিক্রি কারা কারা পাবে কারা কারা পাবে না, আদালত দিবে কি দিবে না, কখন আংশিক কার্য সম্পাদন, কখন লিকুইডেশন অফ ড্যামেজ, কখনো ক্ষতিপূরণ, এই সব আলোচনা করছে অন্যান্য ধারায়, কিন্তু মূল মামলা কত? 12 ধারায়। তাহলে প্রথম 24-এ যেটা বলছে যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে না, এটার অর্থ হলো, একটা উদাহরণ মনে রাখেন। ধরেন প্রাণ আরএফএল কোম্পানি, এই মিলন সাহেব হলো প্রাণ আরএফএল কোম্পানির একজন ডিরেক্টর। ওনারে পাঠাইছে যে তুমি গিয়ে গোপালগঞ্জে বিশ্ব রোডের পাশে জায়গা কেনো, আমরা ওখানে কি দিব? ফ্যাক্টরি দিব। তো মিলন সাহেব এসে ফেরদৌসের সাথে কথা বলছে। ফেরদৌস বলছে যে ফেরদৌস সাহেব বলছে যে মিলন এসে বলছে যে আমরা প্রাণ আরএফএল কোম্পানি দিতে চাই, তো আমাদের 100 বিঘা জমি দরকার। ফেরদৌস বলছে যে ঠিক আছে আমরা বিক্রি করব। করার পরে বায়না চুক্তি হয়েছে। বায়না চুক্তি হওয়ার পরে কিন্তু মিলন করছে কি, সে চুক্তির সময় বলছে প্রাণ আর রাফেলের পক্ষে, কিন্তু অ্যাকচুয়ালি চুক্তির জায়গায় উনি লিখছে হচ্ছে আপনার নিজের নাম। পক্ষের কথা ওই জায়গা নাই, নিজের নাম লেখছে, মানে কিনতেছে কে? মিলন সাহেব। এখন ফেরদৌস হচ্ছে এরকম যে প্রাণ আর রাফেল কোম্পানির কাছে বিক্রি করছে, অন্য কেউ বলে বিক্রি করতো না। ফেরদৌস যখন টের পেল, বুঝতে পারলো যে মিলন এখানে কারচুপি করেছে, সে অ্যাকচুয়ালি অমুকের পক্ষ এসে কিন্তু কাজটা করে গেছে নিজে, তখন ফেরদৌস বলতেছে যে আমি তো আপনার কাছে জমি বিক্রি করব না, আমি তো বিক্রি করতে চেয়েছিলাম কার কাছে? প্রাণ আরাফেলের কাছে। ফেরদৌস বললো যে আমি মামলা আপনার কাছে জমি বিক্রি করব না। এখন এই জায়গায় মিলন মামলা করে কোনো প্রতিকার পাবে না। মানে এখানে তো 12 ধারাও পাবে না, ক্ষতিপূরণও পাবে না। ক্ষতিপূরণ তার কোনো সম্ভাবনাই নাই, কারণ ক্ষতিপূরণ পেতে গেলে উনি ধরা খেয়ে যাবে, বলবে যে ফেরদৌস বলবে যে উনি তো আসছিল কার পক্ষে? প্রাণ আরাফেলের পক্ষে, আর এখন তো নিজে কিনলি ওর ওনার, আমি তো ক্ষতিপূরণ দিতে বাধ্য না। সো এই জায়গা মিলন যদি মামলা করে ইনি ক্ষতিপূরণও পাবে না, আর 12 ধারা মামলা করলেও আদালত মিলনের পক্ষে ডিক্রি দিবে না। বুঝতে পারছেন? তারপরেরটা দেখেন, যে যে নিজে চুক্তির কোনো প্রয়োজনীয় শর্ত ভঙ্গ করে বা শর্ত পালন করতে অসমর্থ হয় এবং যার ফলে তার নিজের অংশের কাজ সম্পাদন বাকি থাকে। মানে যিনি মামলা করছে তারই কোনো অংশের কাজ বাকি, সে জমি কিনতে চায়, ফেরদৌস বিক্রি করবে না। এখন সে তার নিজের কাছেই টাকা নাই, আবার সে বিক্রি করার জন্য মামলা করছে, তখন বলবে যে তুমি যে কিনবা তুমি তো টাকা তো দেওয়া নাই, তার মানে তোমার অংশের কাজই তো কি বাকি। বাকি। সো এই জায়গা তো তোমার ডিক্রি দেওয়া যাবে না। তাহলে যে ক্ষতিপূরণ আদায় করতে পারে না এক, যে নিজের অংশের কাজ কি আছে বাকি আছে, এটা হলো 2। 3 নাম্বার দেখেন, যে এটা বিবিআই যে ইতিমধ্যে তার প্রতিকার বেছে নিয়েছে এবং যে চুক্তিভঙ্গের জন্য ইতিমধ্যে ক্ষতিপূরণ পেয়েছে। যে অলরেডি 12 ধারার মামলা করার আগে অলরেডি ক্ষতিপূরণ বেছে নিছে, তাহলে 12 ধারা মামলা করে সে কোনো প্রতিকার পাবে না। দেখেন আহ, আপনি বাসায় গিয়ে রেস্ট নেন, যান। আপনি তো অসুস্থ খুব, বাসায় গিয়ে রেস্ট নেন, অনলাইনে ক্লাস করেন, অসুস্থ যান। তো তাহলে এখানে একটা বিষয় দেখেন,
12 ধারার মামলা খারিজ হয়ে গেলে 19 ধারার মামলা করা যাবে না, 29 ধারা। আর আমি যদি প্রথমে 19 ধারায় ক্ষতিপূরণ বেছে নিই, তাহলে আমি 12 ধারার মামলা করে প্রতিকার পাবো না। এটা হলো 24-এর গ। 24-এর বুঝেন কিনা? 12 ধারার মামলা করার পরে আমি 19 করতে পারবো না, এটা 29। আর আমি যদি আগে 19 ধারা মামলা করি এবং আমি ক্ষতিপূরণ বেছে নিই, তাহলে আমি 12 ধারা মামলা করে প্রতিকার পাবো না। আদালত বলবে যে তুমি তো অলরেডি তোমার প্রতিকার বেছে নিয়েছো। এখন আপনাদের প্রশ্ন আমি করে দিই। কেউ একজন প্রশ্ন করবেন যে স্যার, 19 ধারা মামলা করলাম কিন্তু আমার ক্ষতিপূরণ দেয় নাই, তাহলে কি বাদ 12 ধারা মামলা করতে পারবো কিনা? এই জায়গায় তো বলছে যে ক্ষতিপূরণ বেছে নিয়েছে। তো আমি 19 ধারা মামলা করলাম, আমার ক্ষতিপূরণ দেয় নাই, তাইলে কি আমি 12 ধারা মামলা করতে পারবো কিনা? না, পারবো না। তখন যার কেউ নাই তার রেস জুডিকেটা আছে, তখন বলবে যে এ জায়গা 19-24-এর দরকার নাই, তুমি একই বিষয় নিয়ে একবার মামলা করছো, আর করতে পারবে না, শেষ। বুঝতে পারছেন? তো তাহলে মূল কথা, 12 করলে 19 করা যাবে না, 29। আর 19 করলে ক্ষতিপূরণ বেছে নিলে 12 করা যাবে না, 24-এর কত? গ। বুঝছেন? যে চুক্তির আগেই অবগত ছিল যে উহার বিষয়বস্তু, আন্ডারলাইন করবেন, যদিও কোনো মূল্যবান প্রতিদান ভিত্তিক নহে বিলি বন্দোবস্ত করা হয়েছিল, আন্ডারলাইন করেন, বিলি বন্দোবস্ত করা হয়েছিল, তখন তা কার্যকর ছিল। গিয়ে রেস্ট নেন। দেখেন, যে চুক্তির আগেই অবগত ছিল যে উহার বিষয়বস্তু বিলি বন্দোবস্ত করা হয়েছিল, তখন তা কার্যকর ছিল। এটার ব্যাখ্যাটা ব্যাপক, কিন্তু এই লাইন পড়ে আমরা অধিকাংশ শিক্ষার্থী কিছু বোঝা যায় না আর কি, এই জায়গায় আসলে কি কথা বলছে। ব্যাপারটা হলো এরকম যে ধরেন, ফেরদৌস সাহেব, ওনার 1 বিঘা জমি উনি ওনার ভাইকে দান করছে। দান করার পরে কিছুদিন পরে গিয়ে ওই সেম জমি মিলনের কাছে বিক্রি করছে। তাহলে আগে করছে কি? দান কি মূল্যবান প্রতিদান ভিত্তিক? দানের ক্ষেত্রে কি টাকা পয়সার বিষয় আছে? না। সেম জমি কার কাছে বিক্রি করছে? মিলনের কাছে। এখন মিলন যদি বলে যে আমি, মিলন প্রথমে তো বায়না চুক্তি করছে, মিলন তখন আসল কাহিনী জানতো না। মিলন যখন পরে কাহিনী জানছে, মিলন বললো যে তোমার জমি আমি কিনবো না, কারণ তুমি তো আগে একজনের কাছে কি করছো? দান করছো। তাহলে এখন মামলা করবে কে? ফেরদৌস, কেনার জন্য। তখন আদালত বলবে যে তোমারে তো আমি তো মিলনটা কিনতে বাধ্য করব না, মিলনটা কিনতে বাধ্য করব না। কেন করব না? এই শুনেন, কেন করব না? কারণ তুমি আগেই এটা একজনের দান করছো। আর বুঝে না লোকজনের কমন সেন্স, আপনাদের মাঝে মাঝে কমন সেন্সের ক্লাস নেব আমি। মানে কার কি কমন সেন্স আছে না না আছে, যখন কেউ কল কেটে দিবে তখন আর কল দিবেন না ওই মুহূর্তে। ঠিক আছে? হ্যাঁ, দেখেন, তো তো যে জিনিস বলতেছিলাম, যে আপনি যে জিনিস আগে একবার দান করছেন, মানে এই বিলি বন্দোবস্ত সম্পর্কে আপনি অবগত আছেন। আর এই বিলি বন্দোবস্তটা করছিলেন কি কিসের মাধ্যমে? মূল্যবান প্রতিদান ছাড়া। পরে আবার এই জমি আরেকজনের কাছে কি করছেন? বিক্রি করছেন। তাহলে এই চুক্তি আদালত আপনার পক্ষে বাস্তবায়নের নির্দেশ দিবে না, কারণ চুক্তি, ওই চুক্তি হওয়ার আগেই আপনি এই সেম জমি আরেকজনের কাছে মূল্যবান প্রতিবন্ধ, মানে মূল্যবান প্রতিদান ছাড়া কি করছেন? বিলি বন্দোবস্ত করছেন। এই যে পড়েন, এবার পড়লে বুঝবেন, যে চুক্তির আগেই অবগত ছিল যে, এই অবগতটাকে বাদী, উহার বিষয়বস্তু মানে ওই যে জমি, যদিও তা কোনো মূল্যবান প্রতিদান ভিত্তিক নহে, বিলি বন্দোবস্ত করা হয়েছিল, মানে কি? দান করা দান করা হয়েছিল, এবং তখন তা কার্যকর ছিল, মানে কি ওই দান ওই মুহূর্তে কি ছিল? তাহলে এরকম কাউকেও আদালত কার্য সম্পাদনের ডিক্রি দিবে না। তাহলে কার কার পক্ষে দিবে? 8 শ্রেণীর ব্যক্তির পক্ষে। কত ধারা? 23 ধারা। কার কার পক্ষে দিবে না? 4 শ্রেণী। কত ধারা? আশা করি বুঝতে পারছেন। এবার 27 ধারা লেখেন, ধারা 27। 27 ধারা লেখেন, যাদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়, যাদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়,
পাঁচ শ্রেণী, জাস্ট একটা লাইন। যাদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়। কয় শ্রেণী? পাঁচ শ্রেণী। দেখেন 23-24 হলো বাদীর পক্ষে। কোন কোন বাদীর পক্ষে দিবে? 8 শ্রেণী। 23 কোন কোন বাদীর পক্ষে দিবে না? 4 শ্রেণী। এটা কত? 24। ঠিক আছে। আর 27-28 হলো বিবাদীর। কারে কারে কার বিপক্ষে দেওয়া যাবে বা কাদের বিরুদ্ধে দেওয়া যাবে বা কারে বাধ্য করা যাবে, ভাষায় একই। কারে বাধ্য করা যাবে, কার বিরুদ্ধে দেওয়া যাবে, কার বিপক্ষে দেওয়া যাবে। 27 ধারায় কয় শ্রেণী? 5 শ্রেণী। 5 শ্রেণী কে আপনার জানার দরকার নাই, জাস্ট জেনে রাখেন চুক্তির পক্ষ, চুক্তির কোন পক্ষের বৈধ প্রতিনিধি, এগুলা জানলেই মোর দেন এনাফ ইনশাল্লাহ। চব্বিশের চব্বিশের ক বুঝেন নাই তাই? আচ্ছা বুঝাবানি, আগে আমরা 27-এর এই জায়গা ছাড়াই আসি, আসেন। তো তাহলে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় কয় শ্রেণী? 5 শ্রেণী। আর 28 ধারাটা দেখেন, যে পক্ষগণকে কার্য সম্পাদনে বাধ্য করা যায় না। বাধ্য করা যায় না মানে হলো যার বিরুদ্ধে ডিক্রি দেওয়া যায় না। তাহলে 27-28 হলো বিবাদী, আর 23-24 কি? বাদী। হোয়াট পার্টিস ক্যান নট বি কম্পেল টু পারফর্ম, মানে যাদেরকে বাধ্য করা যায় না। 3 শ্রেণী বাধ্য করা যায় না, 3 শ্রেণী। এটা একটু পড়ি, বিমল সাহেব ব্যাখ্যা দিব, আগে এটা একটু দেখেন। 3 শ্রেণীর ব্যক্তিদের বাধ্য করা যায় না। প্রতিদান মারাত্মকভাবে অপর্যাপ্ত হলে, কনসিডারেশন গ্রসলি ইনএডিকুয়েট, মানে বিবাদী এসে যদি দেখায় যে অর্ডার আমাদের মধ্যে বৈধ চুক্তি হয়েছিল ঠিক আছে, কিন্তু এই বৈধ চুক্তির প্রতিদান মারাত্মকভাবে অপর্যাপ্ত। ওই বিধবা এসে দেখাইছে অর্ডার আমার স্বামী বেঁচে থাকা অবস্থায় চুক্তি করে গেছে 60 সালে। 60 সালে উনি জমি বিক্রি করছিল 8,500 টাকা, আর এখন হলো 2025 সাল। এখন ওই আমলে 8,500 তো এই আমলে এসে হয় না। তো এই ক্ষেত্রে আদালত বিবাদীরে বাধ্য করবে না যদি প্রতিদান মারাত্মকভাবে কি হয়? অপর্যাপ্ত হয়। এখন যদি বলে যে তুমি তো বুঝে শুনেই চুক্তি করছিলাম, বুঝে শুনে চুক্তি করছিলাম, বাট মানবিক কারণ বিবেচনায় দেখে যে আসলেই প্রতিদান মারাত্মকভাবে কি হয়ে গেছে? অপর্যাপ্ত হয়ে গেছে। তারপরে দেখেন, যদি ভুল বিবরণ, মিসরিপ্রেজেন্টেশন, গোপন চক্রান্ত, কনসিলমেন্ট বা অসদাচরণের আনফেয়ার প্র্যাকটিসের মাধ্যমে সম্মতি অর্জন করা হয়, যে ক্ষেত্রে চুক্তিটা করা হয়েছে বাট বিবাদীর সম্মতি নিয়েছিল কিভাবে? ভুল বিবরণের মাধ্যমে, মিথ্যা বর্ণনার মাধ্যমে। কিভাবে? ওই যে বলা গেল যে বললাম যে তুমি এই জমি কিনো, আমার এই জমি জীবনেও বন্যার পানিতে তলায় যায় না, বা এই সার কারখানা থেকে প্রতি বছর 500 মণ সার উৎপাদিত হয়, কিন্তু পরে জানা গেল যে 50 মণও হয় না। বা জমি জীবনেও পানির নিচে তলায় তো পরের কথা, 8 মাসই পানির নিচেই থাকে। তাহলে এই ক্ষেত্রেও বিবাদী যদি বলে যে কিনবো না, তারে বাধ্য করা যাবে না। 3 নাম্বার দেখেন, যদি ভুল তথ্য দ্বারা প্রভাবিত হয়ে বা ভুল ধারণার বশবর্তী হয়ে বা অপ্রত্যাশিত ভাবে তার সম্মতি প্রদান করা হয়ে থাকে। ভুল তথ্য দ্বারা প্রভাবিত হয়ে মানে ওই একই কথা, মানে ওনারে ভুল তথ্য বোঝাইছিল, পরবর্তীতে তারা চুক্তির কারণে তারা বাধ্য টাধ্য করছিল। এই সকল ক্ষেত্রেও কি করা যাবে না বলেন? বাধ্য করা যাবে না। তো তাহলে কয় শ্রেণীর ব্যক্তিকে বাধ্য করা যাবে? 5 শ্রেণী। কত ধারা? 27 ধারায়। আর কয় শ্রেণীর ব্যক্তিকে বাধ্য করা যাবে না? কয় শ্রেণী? 28 ধারায় 3 শ্রেণী। তো যারা এখনো বুঝেন না, আমি একটু ব্যাপারগুলো, একটু কনফিউশন গুলো দূর করে দিই। আহ, বিষয়টা হলো এরকম, যদি আপনাকে বলে যে একটা চুক্তির কথা, একটা চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য, চুক্তির সাথে চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য 4টা ক্ষেত্রে, 12 ধারা। চুক্তি সুনির্দিষ্ট ক্ষেত্রে বলবৎযোগ্য নয় 8টা ক্ষেত্রে, 21 ধারা। চুক্তির কথা বললে 12-21, বুঝেন কিনা? এখন যদি বলে যে আদালত ডিক্রি দিবে কি দিবে না, আদালতের কথা, আদালত কি কার্য সম্পাদনে ডিক্রি দিবে কি দিবে না, তাহলে 22 ধারা। 2টা ক্ষেত্রে দিবে না, একটা ক্ষেত্রে দিবে। তাহলে চুক্তির বলবৎযোগ্যর কথা বললে 12-21, আদালত ডিক্রি দিবে কি দিবে না 22। যদি বলে কার কার পক্ষে ডিক্রি দিবে, পক্ষের কার কার পক্ষে মানে কি? বাদীর কথা বলতেছে।
23 ধারা কয় শ্রেণী? 8 শ্রেণী। যদি বলে কার কার পক্ষে দিবে না বা প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা, 24 ধারায় কয় শ্রেণী? 4। যদি বলে কার বিরুদ্ধে দিবে বা কারে বাধ্য করা যাবে, তাহলে 27 ধারায় কয় শ্রেণী? 5 শ্রেণী। যদি বলে কার বিরুদ্ধে দিবে না বা কারে বাধ্য করা যাবে না বা কার বিপক্ষে দিবে না, তাহলে 28 ধারায় কয় শ্রেণী? 3 শ্রেণী। সো যদি না বুঝেন তাহলে কিন্তু সবই 12 21 মনে হবে, যাই আসুক মনে হবে যে হয় 12 না এলে 21। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমাদের বিমল সাহেব একটা প্রশ্ন করছে যে 24-এর কটা বোঝে নাই, যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। আমি অলরেডি ব্যাখ্যা দিছি, আমি আবারও ব্যাখ্যা দিতে চাই। বাট তার আগে আপনারা এই মুহূর্তে যারা এখানে উপস্থিত আছেন অনলাইন অফলাইনে, কেউ কি 24-এর কটা এক্সপ্লেইন করতে পারবেন কিনা উদাহরণ দিয়ে? 24-এর ক, যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে না, কেউ পারবেন? অনলাইন অফলাইন মিলিয়ে কেউ পারবেন? এই দিনের 24-এর ক বলেন, 24-এর ক। তা যদি এমন হয় যে একটা সম্পত্তি আছে আমার, ওই একটা সম্পত্তি আমার আছে, হুম। এখন আমি চুক্তি করছিলাম শাকিল সাহেবের সঙ্গে। হুম। এখন ওই যখন আমি ওই চুক্তিটা পালন না করব, তাহলে যদি আমার আর ই থাকবে না, মানে অন্য কোনো আদায় করার সুযোগ শাকিল সাহেবের থাকবে না যদি চুক্তি পালন না করি। হ্যাঁ, জুনাইরা বলেন, জুনাইরা বলেন, আপনি বলেন। স্যার, এটা হচ্ছে যে 19 ধারায় ক্ষতিপূরণের মামলা করতে পারবে না, সে 12 ধারায়ও সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করতে পারবে না। ওই যে আমি একটু আগে বোঝাইছিলাম, একজনের পক্ষে আর একজন চুক্তি করছে, মানে জি। প্রাণ আর এফএল কোম্পানির পক্ষে ওনার প্রতিনিধি আসছে, চুক্তি করার কথা প্রাণ আর এফএল কোম্পানির পক্ষে, কিন্তু সে করে ফেলছে নিজের জন্য। পরে যার সাথে সে চুক্তি করছে সে বললো যে আমি তো আপনার সাথে চুক্তি করি নাই, আমি তো চুক্তি করছি কার সাথে? প্রাণ আর এফএল এর জন্য। এখন ওই ব্যক্তি যে এই যে প্রতারণা করলো, যে প্রাণ ওয়েলফেয়ার কোম্পানির পক্ষে এসে কিন্তু নিজের নামে নিল, সে কিন্তু এই জায়গায় ক্ষতিপূরণের মামলা করে কোনো প্রতিকার পাবে না। এই জন্য 12 ধারা মামলা করেও সে কোনো প্রতিকার পাবে না। এ হলো কথা। আপনি বাজারে একজনকে পাঠাইছেন, পাঠাইয়া বলছেন যে অমুক মাছের দোকান থেকে 10 কেজি মাছ নিয়ে এসো, যাইয়া আমার কথা বলবা যে আমি বিমল বিশ্বাসের পক্ষ থেকে আসছি, বিমল বিশ্বাসের লোক। সে বিমল বিশ্বাসের কথা বলে মাছ আপনার কথা না বললে উনি দিত না, ঠিক আছে, চুক্তি হয়েছে। এখন চুক্তিতে মাছের যে সে নিছে, দেখা গেল যে বিমল বিশ্বাসের নাম নাই, সে নিছে কি নিজের তরফ থেকে। এখন ওই লোক যখন জানতে পারছে, বললো যে এই মাছ তো আমি বিমল দ্বারে দেবো, এই মাছ তো আমি আপনারে দেব না, তখন ওই ব্যক্তি যদি কোনো ক্ষতিপূরণের মামলা করে কোনো ক্ষতিপূরণের প্রতিকার সে পাবে না। কারণ চুক্তিটা তো সে করছিল কার পক্ষে? বিমল বিশ্বাসের পক্ষে, অস্টিনসেবল ওনার, বুঝবেন না, অকৃত্রিম মালিকের মতো, ওই যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে। তো যাই হোক, তো এই ক্ষেত্রে সে ক্ষতিপূরণও পাবে না, এই হলো কথা। আর এত বোঝারও দরকার নাই, জাস্ট বুঝেন যে ক্ষতিপূরণ আদায় করতে পারবে না, সে 12 ধারার মামলা করেও কোনো প্রতিকার পাবে না, কথা শেষ। মাইনাস কন্ট্রাক্টের ক্ষেত্রেও হয়, ভয়েড আছে, আমি আর কি দিতে পারবো না। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। সেলফ প্র্যাকটিসের 5 নাম্বার প্রশ্নটা আপনাদের নতুন বইতে নাই, বাট এটা জানতে হবে। সেটা হলো পরিবর্তন ব্যতীত অকার্যকরণ, নন এনফোর্সমেন্ট হবে। একটু লেখেন, আমি বলে দিই, যার বইতে নাই পুরোটা লেখেন। পরিবর্তন ব্যতীত অকার্যকরণ লেখেন, ধারা 26, ধারা 26, পরিবর্তন ব্যতীত অকার্যকরণ, পরিবর্তন ব্যতীত অকার্যকরণ। ইংরেজিটা লেখেন নন এনফোর্সমেন্ট, ইএন, এ জায়গা বানান ভুল আছে, এ জায়গা নন এনফোর্সমেন্ট, NON, নন তো বুঝেন,
এনফোর্সমেন্ট, ENFORCEMENT, except, 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 with, WITH, with variation, VARIATION। আপনাদের বইতে কি কথা কি শোনেন? ওই জায়গায় পারফরমেন্স কো লেখা, আমার একটু বানান করে শোনান তো, ওই জায়গায় পারফরমেন্স কো লেখা। তাহলে পারফরমেন্স হয় কেমনে? পারফরমেন্স হয় ওটার ওই রকম কোনো ইংরেজি শব্দ নাই, ওটা ভুল লেখা, এনফোর্সমেন্ট হবে। আপনাদের লেখাগুলো সাবস্ক্রাইব করবো, ঠিক করে না। এই জায়গা যে ভুল আছে তা তো আপনাকে বললাম, আর আপনি জ্ঞানী ভাব দিয়ে ওই জায়গা বলতেছেন এই জায়গা অন্য কিছু লেখা, অন্য কিছু লেখা বলেই তো আমি সংশোধন করে দিচ্ছি। দিনেশের আত্মীয় হন নাকি আপনি? এই এই জায়গা পারফোর্সমেন্ট লেখা, পারফোর্সমেন্ট নামে ইংরেজিতে কোনো শব্দ নাই, এই জায়গা হবে এনফোর্সমেন্ট। বুঝছেন? বানানটা ভুল আছে। সো পরিবর্তন ব্যতীত অকার্যকরণ কত ধারায়? 26 ধারায়। জাস্ট লিখে রাখেন 5টা ক্ষেত্রে, ব্র্যাকেটে লেখেন 5টা ক্ষেত্রে। তো যদি ব্যাখ্যার যদি জানতে চান, বিবাদী বলবে, বিবাদীরে মামলা করছে, বিবাদী বলছে যে ইওর অনার আমি চুক্তির শর্তাবলী পালন করতে পারি, বাট আগে ওনারে চুক্তির অমুক অমুক শর্তাবলী মানে চেঞ্জ করতে বলেন। যদি বাদী অমুক অমুক শর্ত চেঞ্জ করে তাহলে আমি এই জমি কিনতে রাজি বা এই চুক্তি পালনে রাজি। এটাই বলছে যে পরিবর্তন ব্যতীত অকার্যকরণ কত ধারায়? 26 ধারা। কয়টা ক্ষেত্রে? 5টা ক্ষেত্রে। নন এনফোর্সমেন্ট এক্সেপ্ট উইথ ভেরিয়েশন, এইটুক জানলেই হবে। আর যদি মনে করেন যে স্যার ওনার কথা বিশ্বাস করবো কে, এই জায়গা তো সাফা বইতে লেখা, এটা কি না জানেই লেখছে নাকি, উনি যা বলার বলুক আমি লেখবো না, তাহলে আপনার আর কিছু বলার নাই। এখানে একটা প্রশ্ন আছে, আমি একটু পড়ি দেখেন। পুরাতন বইয়ের 11 নম্বর, ক্ষয়ের নিকট একটি বাড়ি সুনির্দিষ্ট শর্ত বা ভাড়ায় দিতে চুক্তিবদ্ধ হয়। খ চুক্তির কাজ সম্পাদন করতে অস্বীকৃতি জানায়। খ ইহার পর ক্ষয়ের চুক্তিভঙ্গের ক্ষতিপূরণের জন্য মামলা করে ক্ষতিপূরণ লাভ করে। মানে চুক্তি ভঙ্গ করছে, ক্ষতিপূরণ লাভ করে ফেলেছে, এখন কি 12 ধারা মামলা করে প্রতিকার পাবে কিনা বলেন? না, পাবে না। কেন পাবে না? আদায় করে আগে অলরেডি ক্ষতিপূরণ কি নিয়ে গেছে। আদায় করে ফেলছে। যে ক্ষেত্রে ক্ষতিপূরণ আদায় করে ফেলেছে সেই ক্ষেত্রে কিন্তু আর 12 ধারা মামলা করে লাভ নাই। 24-এর কত গ, ক্ষতিপূরণ লাভ করলে আর 12 ধারা মামলা করে কোনো প্রতিকার পাবে না। সো 12 থেকে 30 পর্যন্ত আমরা একটা ধারাই পড়ি নাই। আচ্ছা, ওই ধারাটার একটা প্রশ্ন পড়বো, সেই প্রশ্নটা হলো আপনাদের নতুন বইতে অনেক বিস্তারিত আলোচনা করছে, বাট এত বিস্তারিত আমাদের প্রয়োজন নেই। সেটা হলো এই যে স্থাবর সম্পত্তির ইজারা চুক্তির আংশিক সম্পাদন, 27 ক। স্থাবর সম্পত্তির কি বলেন? ইজারা চুক্তির আংশিক সম্পাদন যদি আসে যে স্থাবর সম্পত্তির ইজারা চুক্তির আংশিক সম্পাদন কত ধারায়? 27 ক। এবং এই ক্ষেত্রে লিখিত হইতে হবে, স্বাক্ষরিত হইতে হবে, নিবন্ধিত হওয়ার প্রয়োজন নাই। জাস্ট মনে রাখবেন ধারা 27 ক পুরাতন বইতে 13 নম্বর প্রশ্ন, এতটুকু জানলাই হবে। নতুন বইতে অনেক আলোচনা করছে, অপ্রাসঙ্গিক, দরকার নাই। স্থাবর সম্পত্তির ইজারা চুক্তির আংশিক কার্য সম্পাদন কত ধারা? 27 ক। কি হতে হবে? লিখিত ও স্বাক্ষরিত। নিবন্ধিত হওয়ার দরকার আছে? না, প্রয়োজন নাই। বুঝছেন? তো যদি বলে যে স্থাবর সম্পত্তির ইজারা চুক্তি কত ধারায় আছে? 27 ক। লিখিত হতে হবে, স্বাক্ষরিত হতে হবে, নিবন্ধিত হতে হবে না।
আজকে কি শেষ করে দেবো মানে 57 পর্যন্ত? ও এখন না, এখন আর একটু আছে। আচ্ছা, তো তাহলে এই যে যে 12 থেকে আমরা 30 ধারার মত 30 ধারা পর্যন্ত শুধু 30 ধারাটা পড়ি নাই, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 থেকে 29 পর্যন্ত পড়ছি। এবং এখান থেকে আপনারা 2-3টা প্রশ্ন সুনির্দিষ্ট প্রতিকার আইনে পাবেন 10-এর মধ্যে। 12 আবার বলি আমি আপনাদের, এক এক কথায় মনে করাই দিই এতক্ষণ আমরা কি পড়লাম। চুক্তির একটা চুক্তি সুনির্দিষ্টভাবে কখন বলবৎযোগ্য? 12 ধারায় 4টা ক্ষেত্রে। বলবৎযোগ্য নয় কয়টি ক্ষেত্রে? 21 ধারায় 8টা ক্ষেত্রে। মনে আছে কিনা? 13 ধারায় বলছে চুক্তির যখন চুক্তি সম্পাদন, যখন চুক্তি করছিল তখন অস্তিত্ব ছিল কিন্তু সম্পাদনের পূর্বে বিলুপ্ত হয়ে গেছে, চুক্তি আইনে 56 ধারা অনুসারে পসিবল না কিন্তু সুনির্দিষ্ট প্রতীক আইনে 13 ধারা অনুসারে পসিবল। এটা হলো ওই যে জাহাজ ডুবে গেছে বা ঘরে আগুন মানে আগুন লেগে ঘর পুড়ে গেছে, এটা 13 ধারা। চুক্তির আংশিক কার্য সম্পাদন 14, 15, 16, 17। 14তে বলছে অসম্পাদিত অংশ ক্ষুদ্র, ক্ষতিপূরণ দিবে সর্বদাই বিক্রেতা। 15তে বলছে অসম্পাদিত অংশ উল্লেখযোগ্য, ক্ষতিপূরণের ব্যবস্থা নাই। 16তে বলছে চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন, ওই যে নাবালক আর সাবালক দুজন বিক্রি করতে চাইছে বা মমতাজ গান গাইতে চাইছে, চাই নাই, এটা কত? 16। আর 14, 15, 16 ছাড়া অন্যান্য কোনো ক্ষেত্রে আংশিক কার্য সম্পাদনের আদেশ দিবে না, এটা হলো কত? 17। মনে আছে কিনা? ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার, এটা বলছে 18 বা প্রিন্সিপাল অফ এস্টোফেল 18। স্বকার্যজনিত বাধা, অর্থাৎ ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতারে ক্রেতা বাধ্য করতে পারবে কিন্তু ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতা ক্রেতারে কিনতে বাধ্য করতে পারবে না। 25। কত বলেন? 25। আচ্ছা, 19 ধারায় বলছে কার্য সম্পাদনের অতিরিক্ত হিসেবে বা পরিবর্তে ক্ষতিপূরণ চাওয়া যেতে পারে 19। আর 12 ধারার মামলা খারিজ হলে 19 ধারা মামলা করতে পারবেন না, এটা হলো 29, 29। তবে 19 ধারায় মামলায় আপনি 19 ধারায় আপনি আর্নেস্ট মানি বা বায়না অর্থ চাইতে পারবেন, কত? 19। লিকুইডেশন অফ ড্যামেজেস ইজ নট এ বার টু স্পেসিফিক পারফরমেন্স, মানে চুক্তিতে ক্ষতিপূরণের শর্ত থাকলেও কার্য সম্পাদনে বাধ্য করা যাবে, কত? 20, 20। 21 ক, স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি অবশ্যই নিবন্ধিত হতে হবে, কি হতে হবে? লিখিত, নিবন্ধিত এবং লিখিত হতে হবে, চুক্তির অবশিষ্ট মূল্য জমা দিতে হবে, তবে অন্য কোনো চুক্তির ক্ষেত্রে দরকার নাই। 22, কার্য সম্পাদনের ডিক্রি দেওয়া আদালতের জন্য বিবেচনামূলক ক্ষমতা, 2টা ক্ষেত্রে ডিক্রি না দিয়ে সোলাটিয়াম দিবে, আনফেয়ার অ্যাডভান্টেজ এন্ড হার্ডশিপ আর একটা ক্ষেত্রে দিবে। 22, কার কার পক্ষে ডিক্রি দিবে? 8 শ্রেণীর ব্যক্তির পক্ষে 23, কার কার পক্ষে দিবে না? 4 শ্রেণীর ব্যক্তির পক্ষে 24। 25 তো আগেই পড়ছি। পরিবর্তন ব্যতীত অকার্যকরণ 26 ধারা, কয়টা ক্ষেত্রে? 5টা ক্ষেত্রে। 27 ধারায় বলছে যে কাদেরকে বাধ্য করা যাবে, কয় শ্রেণী? 5 শ্রেণী। 28 ধারায় বলছে যে কাদেরকে বাধ্য করা যাবে না, কয় শ্রেণী? 3 শ্রেণী। 27 কত বলছে? ইজারা চুক্তির আংশিক কার্য সম্পাদন, এক্ষেত্রে লিখিত ও স্বাক্ষরিত হতে হবে, নিবন্ধিত হওয়ার প্রয়োজন নাই, কত? 27 ক। আর 28 তো পড়ছি, আর 29 তো রেস জুডিকাটা। এই তো, এই হলো আমাদের 12 থেকে 29 পর্যন্ত। বুঝতে পারছেন? কোনো প্রশ্ন আছে অনলাইন অফলাইন মিলিয়ে আপনাদের? বলেন। মাহবুব সাহেব, প্রশ্ন আছে কোনো? আপনি তো ফলো করেন না, আমি যে যা বলি আপনি দেখেন আর এক জায়গা। আচ্ছা, এমনি 12 ধারায় কি বলছে বলেন দি? পারবেন, পারবেন, চুক্তির কথা বলা আছে, বলবেন যে 12 ধারায় সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করছে এবং যা সম্পর্কে বলছে এটা একটা আইনগত বিষয়, এটা আদালত অনুসরণ করে থাকে এবং এ বিষয়ে ন্যায় নীতি নিয়ম শৃঙ্খলা মেনেই আদালত আদেশ দিয়ে থাকে। বলেন, এটা বাদী বিবাদী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের একটা অন্যতম ধারা। এবং কিছু তো বলেন, চুপ থাকেন কে? এই দিনেশ সাহেব, 12 ধারায় কি বলছে বলেন? 4টা ক্ষেত্র কি কি?
আমার এই যে যে তিনজন বইছেন, বলেন তো এই তিনজনের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে কে? মানে আপনার মূল্যায়ন শুনি, এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞান কার আর সবচেয়ে কম কার আপনার দৃষ্টিতে? না, তাহলে সবচেয়ে জ্ঞানী কে বলেন? পীযূষ, তারপরে লুৎফর, তারপরে আপনি। আচ্ছা, পীযূষ পীযূষ সাহেব কি বলেন এই তিনজনের মধ্যে জ্ঞানী কে? পীযূষ সাহেব, হ্যাঁ, দিনেশ জ্ঞানী, তারপরে কে? অনলাইনে কোনো প্রশ্ন আছে থাকলে বলেন, নাহলে আমরা চুক্তি রদে যাবো, আজকে চুক্তি রদ করে শেষ করবো আর কি, তারপরে বাকি দিন ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। কি হয়েছে? আচ্ছা, ফুলু ছাড়াইছে বলেন না, অনলাইনে একজন আছে ফুলু, জি মেহরুল স্যার। আচ্ছা, এ ফুলু সাহেব আছেন নাকি? জি স্যার, আছে স্যার। স্যার, আছেন বলো। আছি স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ফুলু সাহেব কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, দেখেন, চুক্তিরদ খুব বেশি সময় লাগবে না, অল্প সময় লাগবে, দেখেন। হুম? না, চুক্তিরদ, রদ পড়ি আগে, আগে রদ বের করে। রেসিশন অফ কন্ট্রাক্টস, ধারা 35 থেকে 38। আচ্ছা, আমরা প্রথম দিন করছিলাম যে যখন দুই পক্ষের মধ্যে কোনো বিষয় নিয়ে চুক্তি হয়, তখন যদি কেউ কোনো চুক্তির শর্ত ভঙ্গ করে, তাহলে সে কয় ধরনের মামলা করতে পারবে? স্যার 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 চুক্তিরদ, আমি যে কথা বলতেছিলাম যে যখন দুইজনের মধ্যে কোনো চুক্তি হয়, কোনো কেউ শর্ত ভঙ্গ করলে 4 শ্রেণীর মামলা করা যায়। এতক্ষণ ধরে এক শ্রেণী পড়ছি, সেটা হলো চুক্তি বলবৎ, 12 ধারা। আরো একটা পড়ছি, ক্ষতিপূরণ চাওয়া যায় কত, 19 ধারা। আর আপনি যদি মনে করেন যে ওর সাথে আমি কোনো সম্পর্কই রাখবো না, ও ওর মতো আমি আমার মতো, তাহলে করতে হবে কি, চুক্তিরদ। চুক্তিরদ। আর যদি তারে কোনো কাজ করা থেকে নিষেধ রাখতে চান, তাহলে করতে হবে কি, নিষেধাজ্ঞা। বুঝেন কিনা? তো চুক্তি রোধের মামলা বাস্তবে খুব বেশি হয় না, কারণ চুক্তি রোধের মামলা করা বাদীর জন্য লস। মানে এই মামলায় ওই যে যার একেবারে রাগ উঠে যায় যে ওর সাথে কোনো সম্পর্কই রাখবো না, টাকা পয়সা যা নেয়ার নে করে ওরে দিয়ে দিলাম, তাহলে এই ক্ষেত্রে হলো চুক্তি রদ। বাট বাস্তব জীবনে চুক্তি রোধের খুব বেশি মামলা দেখা যায় না। বাট আমাদের জানতে হবে, এখানে মনে রাখবেন রেসিশন অফ কন্ট্রাক্ট, ইংরেজি টার্মটা মনে রাখবেন। চুক্তি রোধের মামলা করা যায় কত ধারায়? 35 ধারায়। তো 35 ধারা দেখেন, চুক্তির সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারা অনুযায়ী চুক্তি রোধের মামলা দায়ের করা যায়। 35 ধারা শুধুমাত্র গোল দিবেন, লিখিত চুক্তি রোধের মামলা করা যায়। কি চুক্তি? লিখিত হইতে হবে। তো এখানে দেখেন, যে সকল ক্ষেত্রে চুক্তি রোধের মামলা করা যায়, 35 ধারার অধীনে একটি লিখিত চুক্তি গোল দিবেন। 3টি ক্ষেত্রে রোধের মামলা করা যায়। কয়টা ক্ষেত্রে? তিনটি। তিনটে ক্ষেত্রে কি কি, এটা আমরা একটু দেখবো। যে ক্ষেত্রে আন্ডারলাইন করবেন, চুক্তিটি লিখিত। চুক্তিটা কি? লিখিত এবং বাতিলযোগ্য, বা বাদী কর্তৃক রদযোগ্য বা সমাপ্ত যোগ্য। টার্মিনেবল বাই দ্য প্লেইন্টিফ, টার্মিনেবল শব্দের সমাপ্তযোগ্য বা রদযোগ্য, এটা আন্ডারলাইন করেন। তো এখানে বলেন, সেটা হলো, চুক্তি রদের মামলা কি মৌখিক চুক্তির ক্ষেত্রে করা যায়? না, বলা আছে লিখিত হইতে হবে আর কি, বাতিলযোগ্য। এখন বাতিলযোগ্য বা অবসানযোগ্য, এটা আমরা কিভাবে বুঝবো, কিভাবে চিহ্নিত করব? দেখেন, আপনারা যখন কোনো মানে চুক্তি আইন যখন পড়েছেন, তখন আপনাদের একটু মনে করাই দিই, এলএলবি তে অবশ্যই পড়েছেন। চুক্তি হচ্ছে 3 প্রকার: বৈধ, বাতিল, বাতিলযোগ্য। কি কি বলেন? বৈধ, বাতিল, আর কি, বাতিলযোগ্য। সো বাতিলযোগ্য অর্থ কি? বাতিলযোগ্য মানে হলো যে আপনারে ভুল বুঝাইয়া, আপনারে ভুল বর্ণনা দিয়া, আপনার সাথে প্রতারণা কইরা, আপনারে অনুচিত প্রভাব খাটাই আপনারে চুক্তি করতে বাধ্য করছে,
তো এই ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে, আপনি যতক্ষণ পর্যন্ত মেনে নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত চুক্তিটা বৈধ, বাট আপনি ইচ্ছা করলে বাতিল করতে পারেন। ওই যে বললাম যে পূর্ণ সাহেব, আমার ফ্যাক্টরিতে 500 মণ সার উৎপাদন হয়, আপনি আমার কথা শুনে চুক্তি করলেন, কিন্তু পরে জানতে পারলেন 100 মণ 500 মণ হয় না, 10 মণ হয়। এটা বৈধ, বাট পূর্ণ ইচ্ছা করলে কি করতে পারে? বাতিল করতে পারে। আনডিউ ইনফ্লুয়েন্স, উকিল সাহেব মক্কেল হিন্দু বিধবারে বলছে যে তোমার জমি আমার নামে লিখে দাও, নাহলে তোমার পাওনাদার কিন্তু নিয়ে যাবে। তাহলে এটা আমি তার অনুচিত প্রভাব খাটাই করছি, এটাও কি বাতিলযোগ্য। সো এই এই সকল ক্ষেত্রে আম, যিনি ক্ষতিগ্রস্ত তিনি কি করবে? চুক্তি রোধের মামলা করতে পারে। তো আপনি একটা জিনিসই মনে রাখবেন, লিখিত এবং বাতিলযোগ্য হইলে কি মামলা করা যাবে? চুক্তি রদ। আচ্ছা, তারপর দেখেন, যে ক্ষেত্রে চুক্তিটি যে কারণে অবৈধ তা হতে স্পষ্টভাবে প্রতীয়মান হয় না, যার জন্য বাদী অপেক্ষা বিবাদীরে কি বেশি দায়ী করা যায়। কার থেকে কারে? বাদী অপেক্ষা বিবাদীরে বেশি দায়ী করা যায়। সর্বশেষটা, যে ক্ষেত্রে বিক্রয় বা লিজ চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের আদেশ দেওয়া হয়েছে, আদালতে জায়গা বিক্রেতা আছে, বিক্রেতার জায়গা হবে কি ক্রেতা। বি টুক কেটে দেন। পাইছেন? আপনি কতবার ছিলেন না? ওই দেখানো নাই কেন? ক্রেতা বা লিজ গ্রহীতাকে যে অর্থ পরিশোধ করতে নির্দেশ দিয়েছে তা সে পরিশোধ করতে কি হয়েছে? ব্যর্থ হয়েছে। মানে এক জায়গায় আদালত বলছে যে বিক্রেতারে বলছে তুমি জমি বিক্রি করবা, এখন ক্রেতারে বলছে তুমি তাড়াতাড়ি টাকা জমা দাও, কিন্তু সে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা জমা দেয় নাই, তাহলে এই চুক্তি কি করবে? রদ করবে। বুঝতে পারছেন? তাহলে যেটা ইম্পর্টেন্ট, চুক্তি রদের মামলা করা যায় কয়টা ক্ষেত্রে? বা লিখিত এবং বাতিলযোগ্য, বাদী অপেক্ষা বিবাদীরে বেশি দায়ী করা যায়, আর ক্রেতা বা লিজ গ্রহীতারে নির্দেশ দিছে সে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। এই এই তিনটা ক্ষেত্রে চুক্তি রোধের মামলা দায়ের করা যায়। এবং এক জায়গা বাতিলযোগ্য চুক্তির সংজ্ঞা টঙ্গা দিছে, এগুলো আমরা পড়বো না, জাস্ট বলে দিলাম, এইটুকু হলেই হবে। উদাহরণটা দেখেন, উদাহরণ, প্রতারণা করার অভিপ্রায় এ মিথ্যা বর্ণনা প্রদান করে যে তার কারখানায় 5 বছরে 500 মণ, বছরে 500 মণ সার প্রস্তুত করা হয়, এবং বি কে উক্ত কারখানা ক্রয় করতে কি করে? প্ররোচিত করে। চুক্তিটি বি এর ইচ্ছাক্রমে কি হবে? কারণ তার সাথে কি করছে? প্রতারণা করে করছে। তো যদি বলে এটা এতটুকু মনে রাখলেই হবে, অবসানযোগ্য চুক্তি বা অবৈধ চুক্তি এগুলার ক্ষেত্রেই কি মামলা করা যায়? বাতিলযোগ্য চুক্তির ক্ষেত্রে কি মামলা করা যায়? চুক্তি রোধের মামলা করা যায়। পরের এই জায়গা চলে আসেন, যে চুক্তি রোধের মামলা করতে পারে, এটা ভিভিআই। চুক্তিতে স্বার্থ আছে এমন যে কোনো ব্যক্তি চুক্তি রোধের মামলা করতে পারে। সুতরাং বল দিবেন, চুক্তির পক্ষ ছাড়াও যে কোনো ব্যক্তি চুক্তিতে যার স্বার্থ আছে সে চুক্তি রোধের মামলা দায়ের করতে পারে। এটার অর্থ কি? চুক্তিতে স্বার্থ আছে কার? ধরেন একটা চুক্তিতে ক্রেতা বিক্রেতা তো পক্ষ, ক্রেতা বিক্রেতা তো চুক্তি রোধের মামলা করতে পারেই, সাথেই যে ওই চুক্তির পক্ষ না সেও চুক্তি রোধের মামলা দায়ের করতে পারে। এই জায়গায় আমাদের পূর্ণ সরকার, পূর্ণ সরকার না, পূর্ণ সরকার ধরেন হিন্দু যৌথ পরিবারের হেড, ম্যানেজার। এখন উনি হিন্দু যৌথ পরিবারের একটা জমি, যে জমিতে সকলের স্বার্থ আছে, উনি করছে কি? এই জমি বিক্রি করে ফেলছে লুৎফর সাহেবের কাছে, কিন্তু অন্যান্য সদস্যদের সম্মতি নেয় নাই। তাহলে এই চুক্তির এক পক্ষ পূর্ণ আর এক পক্ষ লুৎফর। কিন্তু দীনেশ বালা হিন্দু যৌথ পরিবারের সদস্য, দীনেশ দেখলো যে এই চুক্তি দ্বারা তো আমি ক্ষতিগ্রস্ত, কিন্তু দীনেশ কি এই চুক্তির পক্ষ? না। না। তাহলে দীনেশ কি মামলা করবে? চুক্তি রোধের মামলা করতে পারে। তো যেটা মনে রাখবেন, যে চুক্তি রোধের মামলা চুক্তির পক্ষ ছাড়াও অন্যান্য ব্যক্তিও করতে পারে, যদি সে চুক্তি দ্বারা কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। ক্লিয়ার? তামাদিতে চলে আসে, তামাদি। তামাদি আইনের 114 অনুচ্ছেদ অনুযায়ী চুক্তি রোধের মামলার তামাদি মেয়াদ 1 বছর। কত? 12 ধারার মামলার তামাদি মেয়াদ 1 বছর, 113 অনুচ্ছেদ। 35 ধারার মামলার তামাদি মেয়াদ কত বছর? 1 বছর। কত অনুচ্ছেদ? 114। আগে ছিল 3 বছর, এখন হয়েছে কত? 1 বছর। কোর্ট ফি দেখেন, কোর্ট ফি চুক্তি রোধের মকদ্দমায় অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি মানে হলো মূল্যানুপাতিক কোর্ট ফি। কি বলেন? মূল্যানুপাতিক কোর্ট ফি। ধারা 36 দিয়ে লেখেন, ধারা 36, নতুন বইতে হয়তো বা লেখা আছে, তারপর লিখতে পারেন যে শুধুমাত্র ভুলের কারণে চুক্তি রোধের মামলা করা যায় না। একটু লিখে রাখবেন, শুধুমাত্র ভুলের কারণে চুক্তি রোধের মামলা করা যায় না। শুধুমাত্র ভুলের কারণে চুক্তি রোধের মামলা করা যায় না, 36 ধারা। মানে
আপনি বিক্রি করছিলেন সগির আর দবিরের কাছে, কিন্তু ওই জায়গায় সগিরের নাম উল্লেখ হয়েছে, দবিরের নাম উল্লেখ করেন নাই। এই জায়গায় চুক্তি রোধের মামলা করা যাবে না, শুধুমাত্র ভুলের কারণে চুক্তি রোধের মামলা করা যায় না। কত ধারা? 36 ধারা। জেনে রাখা ভালো, এখানে কোর্ট ফির বিষয়টা যদি আমরা দেখি, সরি, সুনির্দিষ্ট প্রতিজ্ঞা আইনের 37 ধারায় বাদী লিখিত চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের বিকল্প হিসেবে, এটা আন্ডারলাইন করেন, চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের বিকল্প হিসেবে চুক্তি রদের জন্য আবেদন করতে পারে। মানে আপনি বলছেন ইওর অনার, বিক্রেতারা বলেন আমার জমি কিনতে, মানে আমার কাছে জমি বিক্রি করতে, আর যদি ওরে জমি বিক্রি করতে বাধ্য করা নাই যায়, তাহলে আমার চুক্তিটা রদ করা হোক। বুঝেন নাই? মানে আমার চাওয়া দুইটা, প্রথম চাওয়া হলো 12 ধারার ডিক্রি, যদি 12 ধারার ডিক্রি না দেয় তাহলে চুক্তি কি করা হোক? রদ করা হোক। এই কথাই বলছে কত ধারায়? 37 ধারায়। বুঝছেন? কার্য সম্পাদনের বিকল্প হিসেবে আহ চুক্তি রদের চুক্তি রদ চাওয়া যায় কত ধারায়? 37 ধারায়। আর 38 ধারার অধীন, দেখেন, 38 ধারার অধীন আদালত চুক্তি রদ করে ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে। এই জায়গায় চুক্তি রদের মামলায় ক্ষতিপূরণ হলো 38 ধারায়, আর কার্য সম্পাদনের মামলায় ক্ষতিপূরণ কত ধারা? 19। কত? 19। আর চুক্তি রদের মামলায় 38। এই জায়গায় যিনি ডিক্রি পাইছে তিনি ক্ষতিপূরণ দিবে যিনি মামলায় হারছে তারে। 38 ধারার ক্ষতিপূরণটা অদ্ভুত। এই জায়গায় 19 ধারায় হলো যিনি মামলায় জিতছে তিনি পাবে ক্ষতিপূরণ, আর 38 ধারায় হলো যিনি যিনি হারছে তিনি পাবে ক্ষতিপূরণ। বুঝতে পারছেন? মানে উদাহরণ স্বরূপ এরকম যে 19 ধারার ক্ষেত্রে যে জমি বিক্রি করতে কার্য সম্পাদনের ডিক্রি দেয় নাই, বিবাদীর বললো তুমি ক্ষতিপূরণ দিয়ে দাও, এটা হলো 19। আর 38-এ ধরেন হিন্দু যৌথ পরিবারের সদস্য চুক্তি করছে, ওই যে লুৎফর সাহেব আর পূর্ণ, এখন মামলা করছে যদি দীনেশ, তাহলে আদালত যদি চুক্তি রদ করে, দীনেশ তো দীনেশের প্রতিকার পেলো, দীনেশ আদালত অর্ডার দিতে পারে যে তুমি ওই দুইজনকে ক্ষতিপূরণ দেবো এত লাখ টাকা। এখন আপনার কাছে অদ্ভুত লাগতে পারে যে মামলায় আমি ডিগ্রি পাই, আমি কেন ক্ষতিপূরণ দিব? এটা মনে হচ্ছে না যে ডিগ্রি পাওয়ার পরেও কেন আমি ক্ষতিপূরণ দেবো? এটা তো সব সময় না, বিশেষ পরিস্থিতিতে। কিভাবে? একটা উদাহরণ যদি এইভাবে দেওয়া যায়, যে ধরেন আম, বিশাল একটা মাঠ বিক্রি করতেছে, এখন ওই মাঠের উপর দিয়ে জনসাধারণ 100 বছরের উপর ধরে, 100 বছরের উপর বেশি সময় কি হাঁটে। এখন মাঠ যে বিক্রি করতেছে তিনি এমন একজনের কাছে মাঠ বিক্রি করতেছে যারা ওই জমিতে কলকারখানা দিবে, কিন্তু কলকারখানা যদি দেয় তাহলে জনসাধারণ ওই জায়গাতে চলাফেরা করতে পারবে না। তাহলে এই জায়গা যিনি বিক্রেতা হইছে তিনি হলো এক পক্ষ, আর যারা ফ্যাক্টরি দিবে তারা কি এক পক্ষ। এখন জনসাধারণকে এই চুক্তির কোনো পক্ষ না, তারা যখন এই চুক্তিটা করছে তখন জনসাধারণ এসে মামলা করতে পারে বাদী হইয়া, এই দুজনকে বিবাদী কইরা, যে এনাদের মধ্যে যে চুক্তিটা হয়েছে এই চুক্তিটা রদ করা হোক, নাহলে আমরা এই জায়গা হাঁটতে পারবো না। আর এই জায়গা যদি ব্লক হয়ে যায় তাহলে আমাদের 20 কিলোমিটার ঘুরে আসতে হবে, অনেক ঘুরে এই জায়গা দিয়ে আসা লাগে। সো আদালত বলতে পারে যে ঠিক আছে, আপনাদের পক্ষে আপনাদের কারণে চুক্তি রদের ডিক্রি আমি দিলাম, বাট তারা তো একটা বৈধ চুক্তি করছে, তারা তো এই কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, সো আপনারা যদি এত কোটি টাকা দিতে পারেন ক্ষতিপূরণ হিসেবে তাহলে চুক্তি রোধ করা হবে। বুঝছেন? তাহলে এই জায়গায় জনগণের পক্ষে কি হচ্ছে? ডিক্রি হচ্ছে। আবার ক্ষতিপূরণও দিবে কে? জনগণ। পাবে কে? বিবাদীরা। বুঝতে পারছেন? তো এটা কিন্তু সকল পরিস্থিতিতে না, বিশেষ পরিস্থিতিতে। তাহলে চুক্তি রোধের মামলা যিনি ডিক্রি পেয়েছে তিনি ক্ষতিপূরণ দিবে কারে? অপর পক্ষরে। কত ধারায়? 38। বুঝেন নাই বোধহয়, না? বুঝছেন? তো সেলফ প্র্যাকটিস আর প্রশ্ন পড়ে ফেলবেন। আজকে এই পর্যন্তই, আগামীকাল পড়া আছে, আগামীকাল চলে আসবেন। আগামীকাল ইনশাল্লাহ 4:30 থেকে পড়া, আগামীকাল আমাদের এসআরএক্স শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সো চলে আসবেন। ওই এই আর কি, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকেন স্যার, আসসালামু আলাইকুম। কোনো অনলাইনে যদি কোনো প্রশ্ন থাকে করেন, আর যদি করা প্রশ্ন থাকে থাকে দ্রুত করেন, নাইলে আমরা বিদায় নিব।